ও মা, দেখে যাও, তোমার সৎ মেয়ে এ কি কাণ্ড করেছে। ঈশার মুখে এরকম কথা শুনে ঈশার মা নিচে নেমে আসে, সাথে ঈশার বাবাও। এসে উনি দরজার দিকে তাকায়, দরজার দিকে তাকিয়ে উনি ওনার সৎ মেয়েকে দেখতে পায় একটা ছেলের পাশে দাঁড়িয়ে আছে। এটা দেখে উনি তো আরো বেশি অবাক হয়ে যায়। হায় হায়, এ আমি কি দেখতেছি! আমার তো সর্বনাশ হয়ে গেল। তোমার আবার সর্বনাশ কি করে হলো? কেন, তুমি কি চোখে দেখো না? মেয়ে বিয়ে করে জামাই নিয়ে এসেছে, এখানে দোষের কি আছে? ও, তুমি বুঝবে কি করে? বুঝি তো আমি। তুমি চেঁচানো বন্ধ করো। আগে ওদের ভিতরে আসতে দিবে? ওরা ভিতরে আসুক আর কথা বলি ওদের সাথে। হ্যাঁ আম্মু, আগে ওদের ভিতরে আসতে দাও। তাছাড়া একটা দিক দিয়ে ভালোই হলো। কিভাবে ভালো হলো? এতদিন ধরে তো আপু বাড়ির সব কাজ করতো, এখন দুলাভাই বাড়ির বাইরের কাজগুলো করবে। কথাটা তো মন্দ বলিসনি। চুপ থাকো তোমরা দুজনে। মেয়ে ফিরতে না ফিরতেই তোমরা দুজন শুরু করে দিলে। তোমাদের কি আক্কেল বলতে কিছু নেই নাকি? দেখো, ও তোমার মেয়ে, আমার মেয়ে না। ঠিক আছে, ভেতরে আয়, তারপর কথা বলতেছি। এবার জামাই বউ ভেতরে আসে। ভেতরে এসে জামাই তো অবাক হয়ে যায় বাড়িটা দেখে, কেননা এত বড় বাড়িতে তার বউকে নিয়ে তারা কাজ করাচ্ছে এই ভেবে। এবার ওদের ড্রয়িং রুমে এনে বসানো হয়। ব্যাপারটা কি বলতো? তুই হঠাৎ কাউকে না জানিয়ে বিয়ে করলি, তা জামাইয়ের পরিচয় কি? আব্বু, ওর নাম পারভেজ হোসেন আকাশ। এই পৃথিবীতে ওর আপন বলতে কেউই নেই আমি ছাড়া। আমি ওকে অনেক ভালোবাসি বাবা। আমাদের 5 বছরের সম্পর্ক। আমি চেয়েছিলাম অনেক পরে বিয়েটা করব, কিন্তু ও এত তাড়া দিচ্ছিল আমাকে, তাই আমি বিয়েটা করে নিই। তা আকাশ, তুমি থাকো কোথায়? জি বাবা, আমি একটা ব্যাচেলার বাসায় থাকি, আর এর ফাঁকে একটা কোম্পানিতে জব নিয়েছি। আমি তো একা ছিলাম, তাই আমি ব্যাচেলার থাকতাম। এখন তো বিয়ে করেছি, সেজন্য আমি ইরাকে নিয়ে আলাদা বাসা নিয়ে থাকবো। আকাশের মুখে এই কথা শুনে ঈশার মা আর ঈশা তো কানে কানে কি যেন বলতে থাকে। ইরা এই বাসা থেকে যাবে না। কেন যাবে না? ও এই বাড়ির মেয়ে, এই বাড়িতেই থাকবে। কিন্তু আপনি তো ওর সাথে যে আচরণ করেন, আমার তো আপনাকে ওর কোনো দিক থেকে মা বলে মনে হয় না। ও আমার নিজের মেয়ে না, এটা ঠিক। আর বলতে হবে না, আমি সব কিছুই জানি। আপনারা কে কীভাবে ওর সাথে ব্যবহার করতেন, কী কী কাজ ওকে দিয়ে করাতেন, সব কথা আমি জানি। তাছাড়া আমি এখানে এসেছি আপনাদের কাছে দোয়া নিতে, যদিও আপনি ওকে কোনোদিন মেয়ে বলে স্বীকারও করেননি। ইরা, তুই কি এই বাসা থেকে বেরিয়ে যাবি? বিয়ে যখন হয়েছে তখন স্বামীর সাথে তো আমাকে যেতেই হবে। তুই কোথাও যেতে পারবি না। এই কথা বলতে বলতে আবির বাসার ভেতরে আসে। আপনারা অনেকেই বুঝতে পারছেন না কার সাথে কার কি সম্পর্ক। তাহলে আপনাদের গল্পের মাঝে পরিচয়ও বলে দেব। আপনি তাহলে ইরার সৎ ভাই? হুম, আমি সেই ব্যক্তি। তা ইরা, তোর সাহস কি করে হলো? আমাদের কাউকে না জানিয়ে একটা বাইরের ছেলেকে বিয়ে করে এনেছিস? এক্সকিউজ মি, বাইরে ছেলে বলতে কি বোঝাচ্ছেন? জাস্ট শ্যাট আপ। তোমার মতো ছেলে আমার সাথে কথা বলার যোগ্যতা রাখো না। হুম, ঠিকই ধরেছ। সে যাক গিয়ে, আপনাদের সম্পর্কে এত কিছু জেনে আমার কোনো কাজ নেই। আমি এসেছি ইরাকে নিতে। ওকে নিয়ে এখন বের হয়ে যাব। ও, তাই নাকি? তা ইরা যদি এই বাড়ি থেকে বের হয়, তাহলে ওর বাবাকেও তো সাথে বের করে দিব। আবির, তোর সাহস কি করে হয় এই কথাটা বলার? ভুলে যেও না, আমি এখন কোম্পানির পুরো দায়িত্বে আছি। তুমি যাই কিছু করো না কেন, তোমার কথা এখন আর কোনো কিছুই হবে না। আমি ভুল করেছি তোদের হাতে সবটা তুলে দিয়ে। আবির তো ঠিকই বলেছে। তাছাড়া তুমি নিজেই তো আবিরকে সবটা বুঝিয়ে দিলে। দেখলি তো ইরা, তুই যার জন্য এত কিছু করেছিস সে কি বলতেছে। ভাইয়া, তুই এরকম কেন করছিস? আমার বিয়ে হয়েছে, আমি এখন জামাই বাড়িতে যাব, সেখানেও কি তোরা এমন কি একটা শুরু করলি? তুই যদি বের হয়ে যাস, তাহলে বাড়ির কাজ করবে কে? বাড়িতে তো 3টা বুয়া আছে। এতদিন তুই যে কাজগুলো করতি, সেই কাজগুলো এখন কে করবে শুনি? তাছাড়া তোর জামাই মাসে তো মনে হয় না 18,000-এর বেশি রোজগার করে। তা এই টাকা দিয়ে চলবে কি করে?
আমি কিভাবে চলবো না চলবো তা তো আপনাকে ভাবতে হবে না, সেটা তো আমার দায়িত্ব। তোর এত বড় সাহস আমার মুখের উপরে কথা বলিস? কথাটা বলে আকাশকে থাপ্পড় দিতে যাবে তখনই আকাশ হাত ধরে ফেলে। এতে ঈশা আর ওর মা তো অবাক হয়। এই হাত ভেঙে দিতে আমার 1 মিনিটও লাগবে না, সেজন্য এই রাগ অন্য কারো উপরে দেখাবে। চলো ইরা, আমরা যাই এখন। বাবা, দোয়া করো আমরা যেন সুখী হতে পারি। দোয়া করি তোমরা দুজনে অনেক সুখী হও। চলো ইরা, আমরা এখন যাই। হ্যাঁ, চলো তাহলে। ওরা দুজনে বের হতে যাবে তখনই ইরার সৎ মা পেছন থেকে ডাক দেয়। ইরা, তুই যেতে পারবি না। কেন পারবে না যেতে? ইরা যদি বাসা থেকে বের হয়ে যায় তাহলে ওর বাবাকেও আমি বের করে দেব। আপনি কি মানুষের মধ্যে পড়েন? আমার মা ঠিকই বলেছে। আমি তো ইরাকে নিয়ে যাবই। আমি যে যাব না আকাশ। এমনটা শুনে আকাশ তো অবাক হয়, কেননা ইরা এমন কিছু বলবে তা ভাবেনি। কি বলছো ইরা? ঠিকই বলছি। ছোটবেলায় মা মারা যায়, এরপর আমার দেখাশোনা করার জন্য বাবা নতুন করে বিয়ে করে। এই বাড়িতে আমার মায়ের স্মৃতি জড়িয়ে আছে। সেসবটা তো আমি জানি, কিন্তু তুমি এই বাসায় কেন থাকতে চাও? কারণ ইরা যদি এই বাসা থেকে বের হয়ে যায় তাহলে বাবাকেও বের করে দিব। এতে ওনারা কোথায় থাকবে তা আমরা জানি না। সমস্যা নেই, উনি আমার সাথেই থাকবে। কিন্তু আমি যে আমার এই স্মৃতিটুকু রেখে যেতে পারবো না। এই বাড়িতে আমার জন্ম, আর এই বাড়িতেই আমি মৃত্যুবরণ করতে চাই। আকাশ, আমার জন্য বাবাকে এই বাড়ি আমি ছাড়তে দিতে পারি না। তাহলে এখন তুমি কি চাচ্ছ? আমি বিয়ে করেও এখন বেচারার মতো একাই থাকবো? এটা থাকতে হবে না, চাইলে তুই এই বাড়ির ঘরজামাই হিসাবে থেকে যা। ইরার বাড়ির কাজগুলো করবে আগের মতো, আর তুই বাড়ির বাইরের কাজগুলো করবি, মানে বাজার করা। কথাটা শুনে ইরা আকাশের দিকে তাকায়। ইরার চোখের চাহনি দেখে আকাশ হ্যাঁ বলে দেয়। এরপর ইরা আকাশকে নিয়ে চলে এসে ওর রুমে। এবার এই ফাঁকে পরিচয় পর্ব শেষ করি। রফিক চৌধুরী, প্রথম মেয়ে হচ্ছে ইরা। ইরার যখন 2 বছর বয়স তখন ইরার মা মারা যায়। তখন ইরার বাবা আবারও বিয়ে করে। যাকে বিয়ে করে তার আগে থেকেই একটা 5 বছরের ছেলে ছিল, নাম আবির। এরপর যখন বিয়ে হয় আবিরের মায়ের, তার কয়েকটা বছর পরই ঈশার জন্ম হয়। এবার চলুন গল্পে ফিরে আসি। আকাশ, তোমার যে অনেক কষ্ট হবে। কষ্ট কেন হবে? তুমি এখানে থাকলে ওরা তোমাকে কথায় কথায় অপমান করবে। সবই যখন জানো তাহলে চলে কেন আসছো না? আমি যদি চলে যাই তাহলে ওরা যে বাবাকেও বের করে দিবে। তোমার বাবা সব কিছু ওদের নামে কেন লিখে দিল? আমাকে তো ওরা বেশি লেখাপড়া করতে দেয়নি, তা তো তোমাকে বলেছি আমি। এইচএসসি পাশ করার পর আর পড়তে দেয়নি, তাও ওই পর্যন্ত পড়েছি অনেক ঝামেলার পরেও। সবই তো জানি আমি। সেজন্য ব্যবসায় তো আমি আর দেখাশোনা করতে পারবো না, সেজন্য আবিরকে ব্যবসার দায়িত্ব দিয়েছে। কিন্তু বাকি সব সম্পত্তি? ওইগুলো মা নিজের নামে করে নিয়েছে, বাবাকে ধোঁকা দিয়ে। এক কথায় বাবার কাছে কিছুই নেই। ও, তাহলে এই কাহিনী। তাই একটা কাজ করি, তোমার বাবাকে নিয়ে আমরা চলে যাই। তা হয় না আকাশ। কেন হয় না? তোমার বাবার তো কোনো কিছুই রইলো না এখানে, তাহলে আর পড়ে কেন থাকবে উনি? বাবার স্মৃতি জড়িয়ে আছে, সাথে আমার মায়ের। তাছাড়া ওনারা তোমাকে অনেক অপমান করবে, সেসব আমি সামনে থেকে দেখেও সহ্য করে কি করে থাকবো আমি, তা আমি বুঝতে পারছি না। এত চাপ নিও না। একটু পরে সন্ধ্যা হবে, আমাকে আবার রাতের খাবার রান্না করতে হবে। তোমাকে কোথাও যেতে হবে না। তাহলে রুমে থেকে কি করব? নতুন বউ জামাই যা করে। আমি তো নতুন বউ না, আমি তো পুরনো সেই আগের রিরা মেয়েটা। বউ কখনো পূরণ হয় না। তাছাড়া যদি জানতাম এখানে আসলে বাসর করা হবে না, তাহলে তো বাসর করে তারপর এখানে তোমাকে নিয়ে আসতাম। থাক, হয়েছে। তাছাড়া রাত 11টার পরে তো ফ্রি থাকবো, তখন না হয় করে নিও। ঠিক আছে, আমি তাহলে রুমটা সাজানোর ব্যবস্থা করতেছি। ঠিক আছে। এইদিকে ইরা নিচে যায় চেঞ্জ হয়ে। অন্যদিকে আকাশ কাউকে কল করে। কল করার 1 ঘন্টা পরে 4 জন লোক আসে এই বাসায় ফুল নিয়ে। স্যার, রুমটা দেখিয়ে দিন। আপনার কথা মতো সব কিছু নিয়ে এসেছি। রুমটা সুন্দর করে সাজাবে। জি স্যার।
এইদিকে ইরা রান্না করে, অন্যদিকে ওই লোকগুলো রুমটা সাজাতে থাকে। রুম সাজানো হয়ে গেলে ওরা চলে যায়। এইদিকে রাত 10টায় সবাই খেতে বসে খাওয়া শেষ হলে ইরা, একটু পরে আমার রুমে এসে আমার পাগুলো একটু টিপে দিয়ে যাস। পা কেন টিপে দিতে হবে? আমার পাগুলো ব্যথা করতেছে, সেই জন্য। তো আপনার ছোট মেয়ে কি পারে না পা টিপতে? ও পারে না, আর যদি পারেও তাও ওকে দিতে পাবো না। আচ্ছা, আপনার কখনো গলা কি ব্যথা করে না? কেন কেন? তাহলে আপনার গলা এমনভাবে টিপে দিতাম যেন সারা জীবনের জন্য আর টিপতে না হয়। মানে কি বলতে চাও? না, কিছু না। ইরা আমার বউ, বাড়ির মেয়ে হিসেবে রান্না করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার পা টিপে ও সময় নষ্ট করবে, তা এখন থেকে আর হবে না। আমি ওর মা, আমার এইটুকু সেবাও করতেই পারে। কখনো তো ওকে মায়ের স্নেহ, মায়া, মমতা কোনো কিছুই দেননি, তাহলে এখন কোথা থেকে আসলো? সে যাক গিয়ে, ও আপনাদের এসব ফালতু কাজ আর করবে না, কথাটা মনে রাখবেন। ইরা, চলো এখন। কথাটা বলে ইরাকে নিয়ে রোমে যেতে থাকে। রোম দেখে ইরার অনেক পছন্দ হয়। তারপর ইরাকে সাজতে বলে, কেননা ওর জন্য অনেক কিছুই এনেছে আকাশ। এইদিকে ইরা সাজতে থাকে। অন্যদিকে মা, দেখলে তো আমাকে আর তোমাকে কত বড় অপমান করলো। সেটা তো দেখলামই। একটা কাজ করলে কেমন হয়? কি কাজ আবির? ওর জামাইকে আমাদের কোম্পানিতে চাকরি দিই। ওকে এমন হেনস্থা করব যে সারা জীবন ধরে ও মনে রাখবে। ঠিক আছে, ব্যবস্থা কর। কালকের দিনটা আসুক তাহলে। এইদিকে ইরা তো রেডি। রাত 12টা বাজে। এরপর ওদের বাকি আলাপ আর কাজ চলতে থাকে। আপনারা আবার জানতে চেন না কি কি হবে, কেননা অনেক অন্ধকার ছিল বলে কিছুই দেখতে পাইনি। সেজন্য এ বিষয়ে আর লিখতে ও পারিনি। সকালে ঘুম থেকে উঠিয়ে দুজনে গোসল করে নেয়। তুমি কি কোথাও বের হবে? অফিসে যেতে হবে। তুমি কি ছুটি নাওনি? আমি তো আচমকা বিয়ে করছি তোমাকে, ছুটি নেওয়ার তো সময়ও পাইনি। ও, তাই বলো। দুপুরে কি আসবে নাকি একসাথে রাতে ফিরবে? সন্ধ্যের আগে ফিরে আসবো। আচ্ছা, সাবধানে যেও। এই কথা বলে আকাশের কপালে একটা চুমু দেয়। আকাশ ও ইরার কপালে একটা চুমু দিয়ে বের হয়ে যায়। এরপর ইরা ওর কাজ করতে থাকে। অন্যদিকে অফিসে কি রে, তুই অফিসে কেন? আজকে যে একটা মিটিং আছে, সেটা কি ভুলে গেছিস? তো কি হয়েছে? তুই চাইলে তো আমি মিটিং পিছিয়ে দিতে পারতাম। তার আর দরকার নেই। ভেবেছিলাম ইরাকে নিয়ে ওর বাসায় ওর পরিবারকে জানিয়ে তারপর ওকে নিয়ে আমি চলে আসবো আমার বাড়িতে। সেটা আর হলো না। হলো না মানে? তোদের বাসর করা কি হলো না? ওটা তো হয়েছে, তাও অনেক ঝড় তুফান পার করার পরে। আমাকে একটু ভেঙে বল তো পুরো ব্যাপারটা। এরপর রাশিদকে পুরো ঘটনা বলে। পুরো ঘটনা বলতেই ইরাকে নিয়ে এই বাসায় পাওয়ার পরে থেকে রান্না করা পর্যন্ত যা যা হয় সবটা বলতে থাকে। সবটা শুনিয়ে ওদের সাহস কি করে হয় তোর সাথে এরকম আচরণ করার? আমারও এরকম রাগ হয়েছিল, কিন্তু ইরার মুখের দিকে তাকিয়ে আমি কিছু বলতে পারিনি। সে যাক গিয়ে, আজকে অফিসে লাঞ্চ করব আমার বিয়ে উপলক্ষে, সেজন্য সবাইকে বলে দে। আর 3-4 জনকে পাঠাও রেস্টুরেন্টে, আমি বলে দিয়েছি, ওরা গেলেই খাবার দিয়ে দিবে। ঠিক আছে। দুপুরবেলায় ইরা কল করে আকাশকে। কল করে ও খেয়েছে কিনা জিজ্ঞেস করে, যা ইরা প্রতিদিনই করে থাকে। ওর সাথে কথা শেষ করে অফিসের সবাইকে লাঞ্চ করিয়ে নেয়। বিকেলের দিকে আকাশ বাসায় ফিরে তখন দেখে ইরা রান্না করতেছে। কি ব্যাপার, তুমি রান্না করতেছো কেন? তুমি তো না খেয়ে আছো, সেজন্য আমি রান্না করতেছি। রান্না ওদের কাছে দিয়ে দাও। তুমি চলো আমার সাথে রুমে, কথা আছে। কি কথা বলো? রুমে আসো, ওখানেই বলছি। দেখো, এখন না। তুমি আগে ফ্রেশ হবে, তারপর খাবার খাবে, তারপর যা হওয়ার হবে। আরে আমি তোমার জন্য কিছু এনেছিলাম, সেইগুলোই দিব। কি এনেছো? ইরার সামনে একটা গলার নেকলেস আর কানের দুল, সাথে হাতের চুড়ি। সেগুলো দেখে ইরা তো বরাবরের জন্য অবাক হয়, কেননা আকাশ এইসব কিভাবে কিনেছে, এটাই ইরার মূল ভাবনার বিষয়। এইগুলো তুমি কিনলে কিভাবে? কিভাবে আর, টাকা দিয়ে। আচ্ছা, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। কি কথা? আমরা 5 দিন পরে আমেরিকা যাব, সেজন্য তোমার পাসপোর্ট আমাকে দাও, সাথে আমাদের ম্যারেজ সার্টিফিকেট। ওইগুলো দিয়ে তুমি কি করবে? আমার সাথে তুমিও যাবে।
তুমি আমেরিকা নিয়ে যাবে তা হঠাৎ কি খুশিতে? আর এতগুলো টাকা তুমি পাবে কি করে? আসলে কোম্পানি একটা কাজের জন্য আমাকে 3-4 দিনের জন্য ওখানে থাকতে হবে, সেজন্য ভাবলাম তোমাকেও নিয়ে যাই, একসাথে হানিমুনও হয়ে যাবে। বাহ, এত কিছু কবে থেকে ভাবলে? কিন্তু মা আর বাকিরা কি যেতে দিবে? ওনাদের এখন কিছু বলতে হবে না, আমরা যখন এখান থেকে বের হব তখন ওনাদের বলে দিব। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। ইরা ওর সব ডকুমেন্টস আকাশকে দেয়। পরের দিন সেগুলো রাশেদের কাছে দেয়। এইগুলো তাড়াতাড়ি করে টিকিট কাটার ব্যবস্থা করো, তাহলে আমার একটা কাজে আরও একটা কাজও হয়ে যাবে। ঠিক আছে, আমি এখনই করতেছি। রাশেদ ওর কাজ শুরু করে দেয়। 3 দিন পরে টিকিট সহ সব কিছু এনে আকাশের হাতে দেয়। তাহলে কালকে তোরা চলে যা, এই দিকটা আমি সামলে নেব। যাওয়ার সময় এই ফাইলটা নিয়ে যাবি। ঠিক আছে। রাতে এসে ইরাকে বলে সবটা যেন গুছিয়ে রাখে, কেননা ওরা সকালে বের হবে। সকালবেলায় ওরা দুজনেই নিচে নামে, ওদের হাতে ব্যাগ দেখিয়ে। কিরে, কোথায় যাচ্ছিস তোরা দুজনে? মা, আমি ওর সাথে আমেরিকা যাচ্ছি 3-4 দিনের জন্য। ইরার মুখে এমন কথা শুনে ঈশা আবির তো অবাক হয়, সাথে ওদের বাবা মা দুজনেও। কি, তুই আমেরিকা যাচ্ছিস, তাও এই ছোট লোকটার সাথে? আমার এত কিছু করেও এখনো পর্যন্ত ওইখানে যাওয়ার স্বপ্ন দেখতে পারলাম না, আর তুই যাচ্ছিস আমেরিকায়? আমেরিকা যাচ্ছিস নাকি ছোট লোকের বাচ্চা তোকে বিক্রি করার জন্য অন্য কোথাও নিয়ে যাচ্ছে? মুখ সামলে কথা বলবেন, নয়তো আমি ভুলে যাব আপনি আমার শাশুড়ি মা হন। এরা চলো তো, এদের সাথে কথা বলে কোনো কাজ নেই। আপু, তুই সত্যি আমেরিকায় যাচ্ছিস? হুম, সত্যি যাচ্ছি। এই কথাটা শুনে ঈশা একটা ভেঙচি কাটল। কেন করলো তা তো আপনারা বুঝতে পেরেছেন। এরা তুই হঠাৎ আমেরিকায় যাচ্ছিস, সাথে আকাশও যাচ্ছে, ব্যাপারটা কি বলতো? বাবা কোম্পানির কাজের কারণে যেতে হচ্ছে, সেজন্য আমাকেও নিয়ে যাচ্ছে। আমি তো একা একা বোর হব, তার উপর ঠিকমতো বাসার বাইরে ঘুরতে যেতে পারি না। সেখানে আজকে দেশের বাইরে যাব ঘুরতে। এটা কি কম সৌভাগ্য আমার, বলো? দোয়া করি তুই ভালো থাকিস। এরা চলো তাহলে। ওরা দুজনে চলে আসে এয়ারপোর্টের দিকে। এইদিকে ইরার পুরো পরিবার তো চলে যাচ্ছে, কেননা কোম্পানি থেকে আকাশকে ওখানে পাঠাচ্ছে, আবার আকাশ ইরাকে নিয়ে যাচ্ছে। যেমনটা ওনাদেরও সন্দেহ হতে থাকে, তেমনি আপনাদেরও মনেও হচ্ছে। তবে চিন্তা করবেন না, সব কিছুর একটা শেষ তো হবেই। কয়েকটা ঘন্টা পরে ওরা আমেরিকায় এসে পৌঁছায়। এয়ারপোর্ট থেকে বের হলে ওদের নেয়ার জন্য 3টা গাড়ি আসে। সেসব দেখে আমার তো ভয় করছে। এরা কারা? আমরা এখন কোথায় যাব? এরা এখানকার কোম্পানির লোক, ইনারা আমাদের এখন হোটেলে নিয়ে যাবে, তারপরে দিন আমরা যাব অফিসে। এখন তো দুপুরবেলায়, এখন আমরা হোটেলে খাবার খেয়ে ঘুমাবো, এরপর রাতে বাকি কাজ। তাহলে ঘুরবো কখন? আমরা অফিস শেষ করে ঘুরতে যাব। ঠিক আছে। এদিকে ইরা হোটেলে এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার পর ওরা ব্যাগ থেকে সবটা বের করে, আলমারিতে রেখে দেয় রাতের বেলায়। তাহলে তৈরি হয়ে নাও। আমরা কি কোথাও বের হচ্ছে নাকি? আমরা বের হব কেন? হানিমুনে এসেছি, সেটাই করব। তাই বলে আজকেই? জি ম্যাডাম, আজকেই। এই বলে ইরাকে জড়িয়ে ধরে। এরপর আবার কি হয়েছে তা আপনারা আবার জানতে চান না। সকালে ওরা গোসল করে ফাইল নিয়ে বেরিয়ে পড়ে ইরাকে নিয়ে একটা অফিসের সামনে এসে নামে। এত বড় অফিসটা কার? কার আবার? আমার। ধ্যাত, ফাজলামো করো না তো। আমি সত্যি বলছি, এটা আমারই অফিস। ফাজলামো অনেক হয়েছে, এবার তোমার কাজ করো। আমি ওয়েটিং রুমে অপেক্ষা করতেছি। এখানে না, তোমাকে যে রুমে দেখিয়ে দিব সেখানে অপেক্ষা করিও। ইরাকে নিয়ে অফিসের মালিকের রুমে আসে, ওখানে এসে ইরাকে চেয়ারে বসিয়ে দেয়। তুমি এই চেয়ারে বসো, আমি মিটিং শেষ করে এসে তোমাকে নিয়ে যাব। যদি রুম থেকে বের হও, কেউ যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে, তখন আমার এই কার্ডটা দেখে বলবে আমি তোমার হাজব্যান্ড হই, তাহলে আর কেউ তোমাকে কিছু বলবে না। ঠিক আছে, আমি তাহলে অপেক্ষা করতেছি। কিন্তু আরেকজনের রুমে আমি থাকলে কেউ আমাকে বকা দিবে না তো? এই জন্য তো তোমাকে বলেছি, এই কার্ডটা দেখিয়ে দিবে তাদের। ঠিক আছে, যাও তাড়াতাড়ি আসিও।
এইদিকে আকাশ মিটিং রুমে চলে যায়, অন্যদিকে ইরা তো চেয়ারে বসে বসে মোবাইল ভিডিও দেখতেছে আর হাসতেছে। এই সময় একজন লোক তার মেয়েকে নিয়ে দরজার সামনে এসে বাটনে চাপ দেয়। এতে রুমের ভেতরে শব্দ হয়। এতে ইরা ঘাবড়ে যায়, কেননা এখন কি করতে হবে তা ইরা জানে না। হাই, এখন আমি কি করি? এই রুমে যে লোকটার, সে চলে আসেনি তো? যদি উনি আসে তাহলে আমাকে তো অনেক বকা দিবে। আমাকে কোন বিপদে এনে রেখে গেলে আকাশ তুমি? এইসব ভাবতে ভাবতে চেয়ার থেকে উঠে দাঁড়ায়, তারপর নার্ভাস হয়ে টেবিলে থাকা একটা বাটনে চাপ পড়ে যায়। এতে দরজা খুলে যায়, সেজন্য ওই লোকটা আর ওনার মেয়েও রুমে আসে। ওনারা রুমে এসে ইরাকে দেখে বরাবর অবাক হয়, সাথে ইরা নিজেও। ওনারা তো রুমে এসে এই কি, তুমি এই চেয়ারে কেন? বাবা, এই মেয়েটা কে? আমি নিজেই তো জানি না কে এই মেয়ে। কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? জি আঙ্কেল, আমি তো কিছু জানি না। আমি সত্যি জানতাম না এটা আপনার চেম্বার। তুমি এটা বলো, এই রুমে তুমি ঢুকলে কি করে? আমাকে তো আকাশ নিয়ে আসলো। কি, তোমাকে আকাশ নিয়ে এসেছে? জি আপু। আকাশ কোথায়? বলল তো মিটিং রুমে গেছে, কিছুক্ষণ পরে চলে আসবে। বাবা, আমি এখানে বসি, তুমি দেখো আকাশের সাথে কথা বলতে পারো কিনা। দেখছি আমি বিষয়টা। রিয়ার বাবা তো চলে যায়। এইদিকে ইরা তো পুরোই নার্ভাস হয়ে আছে। রিয়া তো একের পর এক প্রশ্ন করতে থাকে, ইরাও উত্তর দিতে থাকে। একটু পরে আকাশ রুমে আসে। কি ব্যাপার আকাশ, এতক্ষণ লাগে মিটিং শেষ হতে? আর এই মেয়েটা কে তোমার চেয়ারে বসে আছে? ও আমার চেয়ারে বসে আছে, এটা তোমার জানা বিষয় না? ও কে সেটা তো বলতে পারো। ও আমার স্ত্রী। কি, তোমার কি মাথা ঠিক আছে? তুমি বিয়ে করলে কখন? তা জেনে তোমার কাজ কি? তাছাড়া তোমরা হঠাৎ অফিসে কেন? আর আমি যে এসেছি এটা তোমাদের কে বললো? কে আর বলবে, রিসেপশনের কাছে বলে গেছি তুমি আসলে যেন আমাদের কল করা হয়। কিন্তু তুমি তো দেখি সরাসরি বিয়ে করে নিয়ে এসেছো। আমার বিয়ে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? তাছাড়া বের হও আমার রুম থেকে। আমার 10 মিনিটের কাজ আছে, সেই কাজ করে আমিও বের হবো। তুমি আমাকে বের হয়ে যাওয়ার জন্য বলতেছো? বলতেছি। কিন্তু কেন বের হব? আমি বলতেছি সেজন্য তোমাকে বের হতে হবে। রিয়া কোনো কথা না বলে বের হয়ে যায়। এরপর আকাশ 10 মিনিটের মতো কাজ করতে থাকে। তবে আকাশ যতক্ষণ কাজ করছিল ততক্ষণই ইরাকে কোলে বসিয়ে রেখেছে। ইরা না পারছে কিছু বলতে, না পারছে সরে বসতে। কাজ হওয়ার পরে আমি কি নামবো? তোমাকে কি আমি নামতে বলেছি? এতক্ষণ ধরে বসে আছি আমি, তোমার তো কষ্ট হবে। আমার কষ্ট হচ্ছে না। তাছাড়া তোমাকে কোলে বসিয়ে রেখেছি রাগ কমানোর জন্য, সেজন্য বসে থাকো। আমি যখন বলবো তখনই নামবে। ঠিক আছে। এদিকে ইরা বসে থাকে, আকাশও ওর কাজ করেই যাচ্ছে। অন্যদিকে রিয়া বাহিরে রেগে বসে আছে। ওর বাবা সেটা দেখতে পায়। রিয়াকে জিজ্ঞেস করলে রিয়াও সবটা বলতে থাকে। উনি সবটা শোনার পরে অনেকটা অবাক হয়। সবটা শোনার পরে কি, আকাশ এইগুলো করেছে? তবে আর বলছি কি আমি? কিন্তু ও হঠাৎ করে বিয়ে করলো, অথচ আমরা জানতেও পারলাম না। ও তো আমেরিকায় ছিল না 15 দিন ধরে। তাহলে ও ছিল কোথায়? সে আমি কি জানি, হয়তো এই মেয়েটি যে দেশ থেকে নিয়ে এসেছে ওই দেশে গেছে। আকাশের সাথে কথা কি বলেছিস এই নিয়ে? ও, তো আমার সাথে কথা বলার দূরের কথা, উল্টো আমাকে রুম থেকে বের পর্যন্ত করে দিল। এই আকাশের হঠাৎ করে হলো কি? তা আমি জানি না বাবা, কিন্তু ওই মেয়ের মধ্যে এমন কি দেখলো যে আকাশ আমাকে রেখে ওই মেয়েকে বিয়ে করলো? আচ্ছা, আমি এই বিষয়ে পরে কথা বলে নেব। এখন চলো আমরা বের হই এখান থেকে। ঠিক আছে, চলো তাহলে। ইনারা তো চলে যায়। অন্যদিকে আকাশও ওর মতো করে কাজ করতে থাকে। অনেকটা সময় ধরে কাজ করা হয়ে গেলে ওরা উঠে বের হয়ে আশেপাশে একটু ঘুরে দেখার জন্য। কিছুক্ষণ পরে ওরা আসে একটা সমুদ্রের ধারে। আমার তো ক্ষুধা লেগেছে। তাহলে চলো আগে আমরা খেয়ে নেই, তারপর ঘোরাঘুরি করব। আচ্ছা চলো। এদিকে এরা তো খাবার খেয়ে ঘুরতে থাকে। অন্যদিকে সে ঘোরাঘুরি ফাঁকে ইরা ওর বাড়িতে কল দেয়। আব্বু, কেমন আছো? কি হয়েছে তোর এরা? তুই ঠিক আছিস তো? তোর কোনো অসুবিধা হয়নি তো? না আব্বু, আমি ঠিক আছি।
আমার কোনো অসুবিধা হচ্ছে না। তোমার জন্য কিছু নিয়ে আসবো কি? আমার জন্য আনলে তো ওরাও শুরু করে দিবে, ওদের জন্য কেন আনলি না? আচ্ছা, আমি চুপি চুপি তোমার জন্য নিয়ে আসবো। ঠিক আছে, তা কবে ফিরবি তোরা আমাকে জানিয়ে দিস। মাত্র তো এলাম, কয়েকটা দিন তো থাক্কা পড়বেই। আর আমি তো তোমাকে জানাবো এই ব্যাপারে। ঠিক আছে, সাবধানে থাকিস। রফিক চৌধুরী কথা শেষ না করতেই ঈশা আর ওর মা চলে আসে। ওনারা এসেই কার সাথে কথা বললে? ইরা কল করেছিল। কি বলো? তা আকাশ ওকে নিয়ে কোনো ঝামেলায় ফেলে দিল না তো? এরকমটা হলে তো তুমি সবচাইতে বেশি খুশি হতে। সেটা তো হতামই। কিন্তু আব্বু, এরা যদি ঝামেলায় না পড়ে তাহলে তো মনে হয় অনেকটা ভালোই আছে। আমরা এত কিছু করেও কিছুতেই যেতে পারলাম না, অথচ একজন কর্মচারীকে বিয়ে করে তার সাথে দেশের বাহিরেও চলে গেল। ব্যাপারটা তুমি বুঝতেছো আম্মু? আমিও ঠিক বুঝতে পারছি না আসলে ব্যাপারটা ঠিক কি হচ্ছে। তোমাদের কোনো কিছুই বুঝতে হবে না। তাছাড়া তোমাদের থেকে রক্ষা পেয়ে মেয়েটা আমার একটু সুখের মুখ দেখলো। এটা তোমাদের যে সহ্য হবে না সেটা আমি ঠিকই বুঝতে পারছি। এমনভাবে বলতেছো মনে হচ্ছে আমরা ওর সাথে সবসময় খারাপ ব্যবহার করি। কবে যে ওর সাথে ভালো ব্যবহার করেছো তা কি তোমরা নিজেরাও বলতে পারবে? কি হলো আব্বু? অনেক বাড়ি তো করেছি। ও, যদি তোর নিজের আপন বোন হতো তাহলে কি পারতি ছোট বোন হয়ে বড় বোনের সাথে আর রকমটা করতে? সেটা তো পারতাম না, কিন্তু ও তো আর আমাদের আপন বোন না, সেজন্য করি না। তাছাড়া তোমাকে এত কথা বলতে পারবো না। যে কথাটা বলার জন্য এসেছি, আমার কিছু টাকা লাগবে। তো আমাকে কেন বলছিস? তোর মা আছে, ভাই আছে, ওদের বল। সব কিছুই তো তোদের নামে করে দিয়েছি আমি। তোমার কাছে যে জমানো টাকা আছে সেই টাকা থেকেই দাও। ওই টাকা আমি ইরার বিয়েতে খরচ করব বলে রেখেছি। এখন তো ইরা বিয়ে করেছে, তাহলে এখন সে টাকা নিয়ে ও কি করবে? ওর জামাইকে আমি এই টাকা দিয়ে একটা ব্যবসা ধরিয়ে দিব, যেন ওই ব্যবসা করে আর আমার মেয়েকে সুখী রাখতে পারে। তাই বলে তুমি ওকে 15 লক্ষ টাকা দিয়ে দেবে? টাকা তো আমার, সেটা নিয়ে তোমাদের ভাবতে হবে না। আমি তোমার মেয়ে হয়ে তোমার কাছে টাকা চাইলাম, আর তুমি এমন করতেছো আমাকে নিয়ে। করতেছি। তুই যদি ইরাকে কখনো সম্মান করতে পারতি, তা তো কখনো করলি না। সে যাকিয়ে, মা চলো তো এখান থেকে। ঈশা ওর মাকে নিয়ে চলে যায়। অন্যদিকে আকাশ ও ইরা তো ঘুরতে ঘুরতে ব্যস্ত। কখন যে সময় পার হয়ে গেছে তা ওরা বুঝতেও পারেনি। সন্দেহ হতেই চলো তো, আমরা এখন ফিরে যাই। তোমার কি ভালো লাগছে না? অনেকক্ষণ তো হলো এসেছি এখানে। একটা জায়গায় আর কতক্ষণ থাকবো বলো? তার উপর লোকজনও কমে যাচ্ছে এখন। লোকজন এখন ওই জায়গায় যাবে, ওখানে এখন মদ খাবে, নাচ দেখবে, এইগুলো আর কি। কিসের নাচ? ওই নাচ। কোন নাচ বলবে তো? এবার ইরার কানে কানে কিছু একটা বলে, সেটা শুনে তো ইরা একটু লজ্জা পায়। তুমি কি করে জানো এটা? আমি তো কোম্পানির কাজে মাঝে মাঝে আসতাম। তাহলে কি তুমিও ওই নাচ দেখতে আসো এখানে? ছি, ছি, ছি। আরে আমি তো এসেছি শুধুমাত্র একবার। ওখানে এসে প্রথমে একটু দেখার জন্য গেলাম ওইদিকে, কিন্তু পরে ওইগুলো দেখার পর আর আসি না এখানে। সত্যি বলছো তো তুমি? সত্যি বলছি আমি। এখন চলো আমরা যাই এখান থেকে। ঠিক আছে, চলো। ওইদিকে ওরা হোটেলে চলে আসে। হোটেলে এসে ইরার কেন জানি অন্যরকম লাগতে থাকে, সেজন্য কিছু কি হয়েছে তোমার? হোটেলে থাকতে আমার কেমন জানি লাগতেছে। কীরকম লাগতেছে? জানি না, তবে হোটেলে জানি কেন থাকতে ইচ্ছে করছে না। তাহলে কাল তোমাকে বাসায় নিয়ে যাব। কার বাসায় নিয়ে যাবে? আমার বাসায় নিয়ে যাব। ধ্যাত, ফাজলামো করো না তো। আচ্ছা, রেডি হয়ে নিও, তোমাকে বাসায় নিয়ে যাব। ঠিক আছে। পরের দিন ইরাকে নিয়ে একটা বাড়িতে আসে। বাড়িটা ইরার অনেক পছন্দ হয়, সেজন্য বাড়িতে ঢুকেই রুমে এসে সব কিছু আলমারিতে রেখে দেয়। আচ্ছা, এত বড় বাড়ি কার? তোমার থাকার দরকার, এখানে থাকো, এখানে কেউ তোমাকে জিজ্ঞেস করবে না। কিন্তু বাড়িতে এই লোকগুলো?
ওরা এই বাসায় কাজ করে, এই বাড়ি দেখাশোনা করে। কি বলো? দেখে তো মনে হয় না। তোমার কোনোটা মনে করতে হবে না। তুমি এখন বাসায় থাকবে নাকি আমার সাথে অফিসে যাবে? আজকে বাসায় থেকে তোমার জন্য রান্না করব। তুমি বরং অফিসে যাও। কিন্তু এরা আবার আমাকে বকা দিবে না তো? তোমাকে নিচে এনে ওদের সাথে পরিচয় করিয়ে দিব কি? আচ্ছা চলো। ইরাকে নিয়ে নিচে নামে, তারপর সব লোকেদের ডেকে আনে। ওদের এনে ইরার পরিচয় ওদের বলে। এরপর আকাশ বের হয়ে যায়। আকাশ যাওয়ার পরে আচ্ছা রান্নাঘরটা কোন দিকে? কেন ম্যাডাম? আমি রান্না করব। আমরা থাকতে আপনি কেন রান্না করবেন? আমাদের বলুন কি রান্না করতে হবে, আমরা রান্না করে দিচ্ছি। না থাক, আমি রান্না করে নিব ওর জন্য। তাছাড়া আমার রান্না ওর পছন্দ হবে। আচ্ছা, আমরা আপনাকে সাহায্য করব তাহলে। ঠিক আছে। এবার ইরা আকাশের পছন্দ অনুযায়ী খাবার রান্না করতে থাকে। অন্যদিকে আকাশ অফিসে এসে ফাইল নিয়ে কাজ করতে থাকে। কাজ করার একটা পর্যায়ে রিয়াজ চৌধুরী আসে আকাশের কাছে। তোমার সাথে আমার কিছু কথা আছে। জি বলুন। তুমি মাসে প্রায় সময় দেশের বাইরে থাকো, কোথায় যাও তুমি? সে কৈফত কি আপনাকে দিতে হবে? আমি তো কৈফিয়ত চাইনি, শুধু তোমাকে জিজ্ঞেস করেছি। আপনাকে বলতে আমি বাধ্য নই। তাছাড়া আপনি কে যে আপনাকে বলতে হবে? তুমি আমার সাথে এইভাবে কথা কেন বলছো? আপনাকে আমি কতবার বলেছি আপনার মেয়েকে আমি বিয়ে করা তো দূরের কথা, ওকে আমি দেখতেও পারি না। কি অপরাধ আমার মেয়ের? আপনার মেয়ে এই নিয়ে কয়টা রিলেশন করেছে তা কি জানেন? আজকাল যুগে এগুলো তো স্বাভাবিক। স্বাভাবিক, সেটা আমিও জানি। তবে আপনি এটা জানেন না। কি জানি না আমি, বলো। আপনার মেয়ে এই নিয়ে 4-5টা ছেলের সাথে ফিজিক্যাল করেছে। বাবা হিসেবে আপনাকে বলতে রাজি ছিলাম না, কিন্তু আপনার কথায় আমাকে বলতে বাধ্য হলাম। সে যাক গিয়ে, আমি চলি তাহলে। ওখান থেকে বের তো হয়ে যায়, কিন্তু রিয়াজের মনে আকাশের বলা কথাগুলো বাজতে থাকে। উনি তো এখনো বুঝতে পারছে না আকাশের কথার মানেগুলো। এদিকে আকাশ বাসায় ফিরে আসে। তখন এত তাড়াতাড়ি ফিরে এলে যে? তাহলে কি আমি আবার ফিরে যাব? রাগ করছো কেন? তুমি তো এত তাড়াতাড়ি ফিরো না। তাছাড়া তোমার কিছু কি হয়েছে? এভাবে রেগে আছো কেন বলো তো? আরে এমনিতে তেমন কিছু হয়নি। রেডি হয়ে নাও, আমরা বের হবো। খাবার তো খেতে হবে। রেস্টুরেন্টে খেয়ে নিব। আমি যে এত কষ্ট করে রান্না করেছি, তার বেলায় কি হবে বলো? কি তুমি রান্না করেছো? তো কি করব? আমি ফ্রেশ হয়ে আসি, তারপর আমরা একসাথে খেয়ে তারপর বের হবো। তুমি যাও, আমি খাবার বেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে আকাশ নিচে এসে খাবার খেতে থাকে। খাবার খেয়ে ওরা দুজনে ঘুরতে বের হয়। রাতে যখন বাসায় ফিরে তখন হঠাৎ করে আবির কল করে ইরাকে। হ্যাঁ ভাইয়া বলো। আকাশ আছে তোর কাছে? আছে তো। ফোনটা ওর কাছে দে। ওর সাথে আবার কি কথা বলবে তুমি? আগে ওর থেকে দে, তারপর যা বলার ওকেই বলতেছি। এই নাও, দিচ্ছি। আকাশ, ভাইয়া তোমার সাথে কথা বলবে। দাও। এরা ফোন তো দেয়, সাথে ফোনটা লাউড স্পিকারও রেখে দেয়, যেন আবির কি বলে তা শুনতে পারে। এইদিকে আবির তো কথা বলতে থাকে। আকাশও হ্যাঁ না উত্তর দিতে থাকে। কিছুক্ষণ পরে তোকে যে কথা বলেছি তা যেন হয়। কিন্তু আপনার প্রস্তাবে রাজি হলে আমার আর ইরার কি লাভ? লাভ বলতে আমি 20 লক্ষ দিব। কিন্তু আপনাদের কোম্পানি তো কোটি টাকার উপরে হবে দাম, সেখানে মাত্র 20 লক্ষ কম হয়ে যায়। দেখ, তোদের যা দিচ্ছি এটাও কিন্তু অনেক বেশি দিয়ে দিচ্ছি। ও তাই নাকি? তাই ইরা তো রাজি হবে না? ওহ, এখন আমেরিকা গিয়ে বড্ড বার বেড়েছে, দেশে আসার পর ওকে বোঝাবো। তাছাড়া আমার কথা মতো যদি তোমরা কাজ না করো তাহলে কিন্তু আমি কিন্তু কি? তোমাদের দুজনকে আমি শেষ করে দিব। ও তাই নাকি? এতটাই কি সহজ? আমি চাইলেই সহজ। ও তাই নাকি? চেষ্টা করে দেখুন পারেন কি না। আগে তোমরা দেশে আসো, তারপর দেখো আমি কি করি। দেখা যাবে। এদিকে ইরা তো অনেকটা ভয়ে আছে। কি করবে না করবে কোনো কিছুই বুঝে উঠতে পারছে না। কেননা আবির যে কতটা খারাপ তা ইরা জানে।
আবিরের সাথে ঝামেলা করে আমরা যে টিকতে পারবো না। আবির অনেক খারাপ। ওর কথা না শুনলে ও আমাদের দুজনের ক্ষতি করে ফেলবে। চিন্তা করো না, কোনো কিছুই করতে পারবে না। আমি তোমার পাশে আছি। আমি যতদিন তোমার পাশে আছি ততদিন তোমার কোনো ক্ষতি আমি হতে দিব না। তারপরও ভয় হয়। ভয় পেও না, আমি তো আছি। এ বলে ইরাকে বুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। পরের দিন সকালে ইরাকে নিয়ে আবার অফিসে আসে। তুমি এখানেই বসো, কেউ আসলেও দরজা খুলতে হবে না। ঠিক আছে। আকাশ বের হওয়ার কিছুক্ষণ পরে রিয়া চলে আসে ওই রুমের সামনে। রিয়াকে দেখে ইরা কেবিনের রুম থেকে বের হয়। বের হয়ে ওর সামনে আসে। আচ্ছা, আকাশের সাথে তোমার কোনো সম্পর্ক বা পরিচিত কি তোমরা? আগে এটা বলো, তোমার সাথে আকাশের বিয়ে হয়েছে কবে? তোমাদের কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? আমাদের লাভ ম্যারেজ। তাছাড়া বিয়ে হয়েছে 7 দিন হবে। তা এখন থেকে কি এখানেই থাকবে তোমরা? এখানে কেন থাকবো আমরা? তাহলে থাকবে কোথায় তোমরা? আমরা তো বাংলাদেশে থাকবো। তাছাড়া আমরা আর কই থাকবো? এখানে তো এসেছি আকাশ ওর বসের কোম্পানির কাজে। এখানে তো আমরা আর 2-3 দিন থাকবো, এরপর তো আমরা চলেই যাব। তোমার কথার আগা মাথা আমি কিছুই বুঝতে পারছি না। আকাশের আবার বস আসলো কি করে? ও তো নিজেই বস। আমি তো আপনার কথার মানে ঠিক বুঝতে পারছি না। আকাশ বস মানে? রিয়া এরপর কিছু বলতে যাবে তখনই ওখানে আকাশ চলে আসে ওদের দুজনকে কথা বলতে দেখে। ইরা, তুমি বের হলে কেন? ওকে বাইরে দেখে আমি বের হয়েছি। তাছাড়া তুমি তো ভিতরে। আমি তো একা একা বোরিং হচ্ছি, সেজন্য আমি ওর সাথে কথা বলছিলাম। আমাদের কাজ শেষ, চলো আমরা ঘুরতে যাব এখন। কিছু খেয়ে তো বের হতে হবে। সেটা বাইরে খেয়ে নিব। আর রিয়া, আমি তোমার বাবাকে যা বলার বলে দিয়েছি, সেজন্য এখানে এসে আর কোনো কাজ নেই তোমার। আমার পুরো কথাটা তো শুনবে। ইরা, লেট হয়ে যাচ্ছে, চলো। ঠিক আছে, চলো। ওখান থেকে চলে আসে একটা পার্কে, এসে কিছুটা সময় কাটাতে থাকে। রাতে ওরা বাসায় ফিরে। এরপর ওরা ওদের কাজ শেষ করতে থাকে। ওরা এখানে আরও কয়েকটা দিন থেকে তারপর ওরা আবার চলে আসে বাংলাদেশে। তবে আসার আগে ইরা ওর বাবার জন্য কিছু কেনাকাটা করে, সাথে নিজের জন্য করে নেয়। এগুলো নিয়ে চলে আসে বাসায় ওদের দেখে। কী রে, এগুলো কি আসল নাকি? আর এত দামি শাড়ি কোথা থেকে পেলি? এইগুলো তো আমেরিকা থেকে এনেছি আমি। কি? এত টাকা পেলি কি করে? সেসব তো তোমাকে ভাবতে হবে না। তাছাড়া ইরা, চলো আমরা ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে, চলো। ওরা ফ্রেশ হয়ে লাগেজে যা ছিল সবটা ওর আলমারিতে রেখে দেয়। তখন তোমার এই গয়নাগুলোর প্রতি কিন্তু ঈশা লোভ দিয়েছে, সেজন্য ও কিন্তু এইগুলো চুরি করতে পারে। কিন্তু আলমারি ছাড়া তো অন্য কোনো জায়গাও নেই যে সেখানে নিরাপদে রাখবো। আচ্ছা, আলমারির মধ্যে সিক্রেট কোনো লকার বা ড্রয়ার তো থাকবেই। হুম, আছে। তাহলে আমি ওইখানেই রেখে দেই সবটা। রেখে দাও তাহলে। এরা সবটা রেখে দেয় ওখানে। রাতে ওরা নিচে নামে সবটা গুছিয়ে। তখন ওই, তোরা যে এতক্ষণ পরে নিচে নামলি, তা বাসার বাকি কাজ কে করবে শুনি? তা এতদিন ধরে যারা করেছে তারাই করবে। তাহলে তোদের কেন এই বাসায় রাখবো আমরা? আমরা তো থাকতে চাইনি, আপনারাই তো জোর করে রেখেছেন। ওহ, তাই নাকি? তা যে কথাটা বলার জন্য অপেক্ষা করতেছি। কি কথা বলুন? এই কাগজে ইরার সাইন লাগবে। কি লেখা আছে এই কাগজে? ইরা ওই ভাগের পরিবর্তে টাকা নিয়ে যাবে। পরবর্তী ও আর কোনো কিছুর উপরে ভাগ বসাতে পারবে না। তা ঠিক কতগুলো টাকা দিবেন ওকে শুনি? আপাতত সব কিছুর জন্য 30 লক্ষ দিব। সব মিলে তো 4 কোটি টাকার সম্পত্তি হবে, তাহলে মাত্র 30 লক্ষ পাবে ও। এটা তো অনেক সামান্য হয়ে যায়। ওই, তোদের মতো ফকিরনির কাছে 30 লক্ষ অনেক বেশি হয়ে যায়। এতগুলো টাকাটা কখনো একসাথে চোখেও দেখিসনি। এর চেয়ে বেশি টাকা তো। কিছু বলতে গিয়েও আর বলতে পারেনি, চুপ হয়ে যায়। এই সময় ইরার বাবা ওর রুম থেকে বের হয়ে আসে। উনি বের হয়ে আকাশ, তুমি ওদের সাথে পারবে না। কিন্তু আব্বু, তাই বলে ওরা আমাকে এইভাবে ঠকাবে? আমার কাছে তোর জন্য 15 লক্ষ রেখেছি, আর ওরা তো দিবে 30 লক্ষ। সব মিলে যা হবে
এতে তুই আর আকাশ আলাদা একটা ব্যবসা শুরু কর। এতে তোদের দুজনের জন্য অনেক বেশি ভালো হবে। ইরা, এইভাবে তো দেখলি আকাশ তোকে কেন বিয়ে করেছে? তোর এই সম্পত্তি দেখে ও তোকে বিয়ে করেছে, তা কি তুই বুঝতে পারছিস না? আমার কোনো কিছু বোঝার দরকার নেই। ও জানে আমি কোনো কিছুই পাবো না, তাও আমাকে ভালোবেসে বিয়ে করেছে ও। যদি ওর সম্পত্তির উপরে নজর থাকতো তাহলে অনেক আগেই ও চাইতো সেগুলো, কিন্তু ও তেমন কিছুই চায়নি আর করেও নি। ভাইয়া, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কাজ? এদিকে আয়। এই বল, কি কথা? তুই যদি ওদের টাকা দিয়ে দিস তাহলে তো ওরা ব্যবসা করে স্বাবলম্বী হয়ে যাবে। তখন কি হবে বুঝতে পারছিস? তা তো ভেবে দেখিনি। তাহলে টাকা না দিয়ে অন্য কোনো ব্যবস্থা থাকলে সেটা না হয় কর। ঠিক আছে, করতেছি। ঈশা আর ওর মায়ের সাথে আলোচনা করার পরে আবির এবার ইরার কাছে আসে। ঠিক আছে, আমি তোদের টাকায় নাই দিলাম, কিন্তু একটা কাজ করতে পারছি। কি কাজ? কাজটা অনেক বেশি সিম্পল। তা কিরকম সিম্পল শুনি? সিম্পল বলতে, আকাশ বল আমাদের কোম্পানির কাজ করতে, মাসে ওকে 50,000 করে দেব। ও কেন আমাদের এখানে কাজ করবে? আমার তো চাকরি আছেই, তাহলে আমি কেন কাজ করব? ওখানে তো বেতন অনেক কম, তাহলে ওখানে কাজ করার মানে তো হয় না। বেতন কম হলেও চাকরি করে শান্তিতে আছি। আপনাদের এখানে চাকরি করলে হয়তো এই শান্তি আমি পাবো না। কম বেতন দেখেই বলেই তো শান্তি অনেক বেশি। তাও অনেক ভালো। তুই যদি আমাদের কোম্পানিতে চাকরি না করো তাহলে কিন্তু তোমাকে কোনোভাবেই টাকা আমি দিব না, কথাটা মনে রেখো। থাকবে। তাছাড়া আপনাদের টাকা আমার লাগবে না। ও তাই নাকি? তা আমাদের থেকে টাকা না নিলে তুই চলবি কি করে? এখন যেভাবে চলতেছে সেভাবেই চলবে। সে যাক গিয়ে, এরা ওদের সাথে কথা বলতে হবে না। তুমি চলো আমার সাথে। এরা চলে যায়। এইদিকে ঈশার মা আর আবির তো রেগে যায়, সাথে ঈশা নিজেও, কেননা ওদের কথা তো শুনছে না, সেজন্য ওরা রেগে যাচ্ছে। একটু পরে আচ্ছা, ওরা তোমাকে এত কম বেতন দেয় কেন? তারপরও তুমি ওদের অফিসে কাজ করো কেন? আমি যদি তোমার ভাইয়ের অফিসে কাজ করি তাহলে তোমার ভাই আমাকে প্রতিনিয়ত অপমান করে যাবে, তা কি তুমি জানো? কি বলছো? ঠিকই বলছি। এমনিতে আমি অফিসে থাকার কারণে ঠিকমতো আমার সাথে দেখা হয় না, আবার কথা হয় না তেমন একটা। তাহলে তুমি বুঝতে পারছো, যদি আমি ওনার অফিসে ওনার সাথে কাজ করি তাহলে আমাকে উঠতে বসতে কথা শুনতে হবে। এই জন্য তোমাকে এত জোর দিচ্ছে? কিন্তু এরকম করলে তো ওরা আমার ভাগের টাকাও দিবে না। টাকা নিয়ে তুমি টেনশন করো না। টাকা এখন হয়নি তো কি হয়েছে, একটা সময় আমার টাকা হবে, তখন তোমাকে রাজরানী করে রাখবো। এই কয়েকটা দিনে তুমি যা কিছু দিয়েছো তা ওরা বলো কম কিসের? সামনে আরও ভালো কিছু পাবে, শুধু সময়ের অপেক্ষা। সেই সময়টা কখন আসবে শুনি? তাড়াতাড়ি চলে আসবো, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে। এখানকার পরিস্থিতি তো আপনারা বুঝলেন। এবার চলুন আমরা আমেরিকা কি হচ্ছে তা জেনে আসি। এদিকে আমেরিকায় রিয়াজ আর ওনার মেয়ে রিয়া আকাশের ব্যাপারে কথা বলতে থাকে। বাবা, আমাকে বাংলাদেশে যেতে হবে। হঠাৎ বাংলাদেশে কেন? তুমি কি ভুলে গেছো আকাশ ওইখানে থাকে? তো কি হয়েছে? ও সুখে যেখানে ঘর করবে সেটা তো আমি হতে দিতে পারি না। কিন্তু ও কোথায় আছে বাংলাদেশের তা তো জানি না। চিন্তা করো না, আমি জানি ও কোথায় আছে। তুই কই থেকে জানলি? ইরার থেকে মোটামুটি আমি যে তথ্য জেনেছি সে তথ্য অনুযায়ী আমি বের করে নিতে পারবো। কিন্তু তুই একা একা কিভাবে? তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক আছি। তা কবে যাবি তুই? ঠিক আছে, যা ভালো মনে করিস। এদিকে রিয়া কি কি করবে না করবে তা সবটা ভাবতে থাকে। সবটা ভাবা শেষ হওয়ার পরে মোটামুটি কিছু আইডিয়া ওর মাথায় ঢুকে যায়, সেজন্য ওর মাথায় নতুন কোনো বুদ্ধি চাপতে থাকে। সেই অনুযায়ী ও কাজ করতে থাকে। 3 দিনের মাথায় ও একটা কোম্পানির সাথে চুক্তিও করে ফেলে। আস্তে আস্তে এবার কোন কোম্পানির সাথে চুক্তি করেছে সেটা আপনারা জানতে পারবেন অনেক তাড়াতাড়ি করে। এদিকে রিয়া বাংলাদেশে আসে। রিয়াকে ওখান থেকে রিসিভ করতে আবির আসে। আপনারা ঠিকই শুনেছেন, আবির ওখানে আসে। কেমন আছেন ম্যাম?
তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক আছি। তা আপনার কোনো অসুবিধা হয়নি তো আসতে? আমি ভালো আছি, তেমন কোনো অসুবিধা হয় নাই। চলুন ম্যাম, আপনাকে আমি হোটেলে নিয়ে যাই, ওইখানে আপনি থাকতে পারবেন। ঠিক আছে, চলুন। আবির রিয়াকে নিয়ে হোটেলে যায়। ওখানে রিয়াকে রেখে আসে, সাথে আরও কিছুক্ষণ কথা বলতে থাকে। এখন অনেকের মনে প্রশ্ন জাগবে, আবিরের সাথে কেন কথা বলেছে। এর উত্তর আপনারা একটু পরেই বা আরও পরে জানতে পারবেন। কিছুক্ষণ পরে আবির ওর বাসায় চলে আসে, এসে ওর মা বোনের সাথে কথা বলতে থাকে। মা, আজকে একটা কাজ করে ফেলেছি। কি কাজ? ভাইয়া বল, কাজটা কি? আমাদের আমেরিকা যাওয়ার স্বপ্ন হয়তো এইভাবেই সত্যি হবে। সেটা কিভাবে? গত কয়েকটা দিন ধরে আমেরিকার একটা কোম্পানির মালিকের মেয়ে আমাদের বাংলাদেশে আসতে চেয়েছিল। সে কি এসেছিল? সে আজকেই এসেছে। ওনার আসার সাথে আমাদের আমেরিকার যাওয়ার স্বপ্ন কিভাবে সত্যি হবে? উনি এখানে এসেছে একটা কাজে, যেই কাজ শেষ হলে উনি চলে যাবে। যতদিন উনি থাকবে ততদিন আমার সাথে উনি ভিন্ন কোম্পানিগুলো দেখবে। তারপর কি চলে যাবে? উনি মূলত কী কাজে এসেছে তা তো আমি ঠিক জানি না। এখন ও যে বিষয়ে তেমন কোনো কথা ও হয়নি ওনার সাথে। আচ্ছা, ওকে বাসায় তো নিয়ে আসতে পারিস। তোমার কি মনে হয় উনি আমাদের এরকম বাসায় থাকবে? তাহলে রেখেছিস কোথায়? হোটেলে রেখেছি। তাছাড়া তুমি কোনো চিন্তা করো না, আমি আগে ওনার কাজটা করে দিই, তারপর আমি ওনাকে বলবো। উহ, তাহলে তো ভালোই হয় ভাইয়া। অনেক দিনের স্বপ্ন আমাদের সত্যি হবে। তবে এই বিষয়ে কাউকে এখনও কোনো কিছুই বলা যাবে না। বুঝেছি ভাইয়া। এখন চলো সবাই মিলে খেতে বসি। আচ্ছা, আমি ইরাকে বলতেছি খাবার দেওয়ার জন্য। ঠিক আছে আম্মু। এদিকে ঈশার মা ইরাকে খাবার দিতে বলে, সেজন্য ইরাও খাবার দিতে থাকে। তখন কিন্তু আকাশ বাসায় ছিল না। অন্যদিকে রিয়া ওর বাবাকে কল করে, কল রিসিভ করে। তুই ঠিক মতো পৌঁছাতে পেরেছিস তো? তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক আছি, পৌঁছে গেছি। তা এত ছোট কোম্পানির সাথে কেন কথা বলে এখানে আসতে গেলি তুই? বাবা, বাবা, যদি আমি বড় কোনো কোম্পানির সাহায্য নিতাম তাহলে ওনারা তো সাহায্য করতো না। সেই জন্য এই ছোট কোম্পানি আমি ধরেছি। আচ্ছা, তোর প্ল্যান কি বলতো? খুব সিম্পল বাবা। আচ্ছা, তোর প্ল্যান কি বলতো? আমি যে কোম্পানির সাথে কথা বলেছি, প্রথমে ওর সাথে এখনকার বড় বড় সব ধরনের কোম্পানির সম্পর্কে জানবো। এরপরে যদি সবটা না জানতে পারি তাহলে ছোট কোম্পানির সম্পর্কে জানতে থাকবো। আমার বিশ্বাস আকাশ এখানে কোনো না কোনো কোম্পানি খুলে বসেছে। ও যদি কোম্পানি খুলেও বসে, তাহলে তো বড় কোনো কোম্পানি খুলবে। সেই জন্যে তো আমি প্রথমে বড় কোম্পানিগুলো খুঁজবো। এরা কথা শেষ হওয়ার পরে অন্যদিকে আকাশ অফিস থেকে বাসায় চলে আসে। বাসায় এসে অনেকের মুখে হাসি দেখতে পায়, কিন্তু সে হাসি কেন বা কী কারণে তা বুঝতে পারছে না। সেজন্য কি ব্যাপার, সবাই এত হাসি খুশি কেন? আমিও ঠিক জানি না কেন এত হাসি খুশি ওনারা। জিজ্ঞেস কি করনি? আমি জিজ্ঞেস করলে ওনারা কি বলবে তুমি বলো? এটা অবশ্য ঠিক বলেছো। তো কি করব? ওনারা ওনাদের মতো থাকুক, আমরা আমাদের মতো থাকি। চলো রুমে যাই। রুমে কেন? আমার হাতে এখন কাজ আছে, তোমার জন্য খাবার নিতে হবে। তুমি তো এখনো খাওনি। একটা কাজ করো, তুমি আমাদের দুজনের জন্য খাবার নিয়ে আসো রুমে, একসাথে বসে খাবো। ঠিক আছে, তুমি রুমে যাও, আমি নিয়ে আসতেছি। ঠিক আছে। ইরা খাবার নিয়ে রুমে যায়। অন্যদিকে বাকিরা বসে কথা বলতে থাকে। আচ্ছা ভাইয়া, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? ওই আপুকে একবার আমাদের বাসায় নিয়ে আয়, আমরা কথা বলি ওনার সাথে। ঈশা কিন্তু ঠিকই বলেছে। তাছাড়া ওকে যদি তুই একবার পটাতে পারিস তাহলে তো আমাদের সবার জন্য ভালো হবে। ওনারা অনেক বড়, আমরা তো ওনাদের তুলনায় কিছুই নেই। তো কি হয়েছে, আগে ওই মেয়ের সাথে ভাব তো জমাতে থাক। আচ্ছা, দেখি কি করা যায়। সেটাই কর। পরের দিন আবির রিয়াকে নেওয়ার জন্য হোটেলে আসে। ওখান থেকে আবিরের সাথে বিভিন্ন কোম্পানিতে যেতে থাকে। ওখানকার সব লোকেদের সাথে কথা বলতে থাকে।
আচ্ছা, আপনাদের এখানে আকাশ নামের কেউ কি কাজ করে? এই নামে তো কেউ কাজ করে না, কিন্তু ওনাকে আপনি কেন খুঁজতেছেন? দরকার ছিল আমার, সেই জন্য। না ম্যাম, এই নামে কেউ থাকে না। এদিকে রিয়া আর ওই লোকেদের মাঝে কি কথা হচ্ছে তা আবির জানে না, কেননা আবির শুধু পরিচয় করিয়ে দিয়ে বের হয়ে আসে, বাকিটা ইরা ও ওর মতো করে বলতে থাকে। কিছুটা সময়ের পরে রিয়া এবার ও নিরাশ হয়ে ফিরে। এভাবে 7 দিন কেটে যায়। রিয়া এখনও কোনোভাবেই আকাশের খোঁজ পাচ্ছে না। এদিকে আবির বাসায় ফিরে। দেখ, কিছুতেই ওনাকে পড়াতে পারছি না। কার কথা বলছিস তুই? কার কথায়? আবার ওই রিয়ার কথায়? কেন ভাইয়া? তুই তো দেখতেও খারাপ না। সমস্যা তো ওই জায়গায় না। তাহলে কোন জায়গায়? ওই মেয়ে একটা ছেলে খোঁজার জন্য এখানে এসেছে, সম্ভবত ওই ছেলেকেই ভালোবাসে। কি বলিস ভাইয়া? ঠিক বলেছি। আবির, এখন তাহলে কি হবে? ওই মেয়েকে কি তুই পাবি না? সে আশা তো নেই কোন দিক থেকেই। আচ্ছা, ওই মেয়ে যখন ফিরে যাবে তখন একবার দেখিস ওকে, যদি আমাদের বাড়িতে আনতে পারিস। ঠিক আছে আম্মু, আমি চেষ্টা করে দেখব তাহলে। ঠিক আছে, বলে দেখিস। অন্যদিকে 2 দিন পরে আকাশের আবারও আমেরিকায় যেতে হবে। সেজন্য বাসায় এসে রিয়াকে বলে, তখন বাকিরাও তাও শুনতে পায়। বুঝলাম না দুলা ভাই, কোন কোম্পানিতে চাকরি করেন আপনি যে মাসে আপনাকে যেতে হয়? তোর কেন জানা লাগবে? ওর জানা না লাগলেও আমাকে যে জানতেই হবে। এমন কোন কোম্পানি আছে যে তোকে মাসে মাসে আমেরিকা পাঠায়? কোম্পানির মালিক নিজেই তো যেতে পারে, তাহলে তোকে কেন পাঠাচ্ছে? আকাশ, সত্যি তো? আমি তো ভেবে দেখিনি ব্যাপারটা। ভাবনার সময় তো ভাবলি না, তাহলে এখন কেন ভাবছিস বল? সত্যি তো আকাশ, তুমি চুপ করে আছো কেন? ঠিক আছে, যার যার উত্তর জানার ইচ্ছে আছে সে আমার সাথে কাল আমার কোম্পানিতে যাবে, তাহলেই তো সবটা জানতে পারবে। ঠিক আছে, আমি তোমার কোম্পানিতে যাব কালকে। আকাশ, তুমি তাহলে ভাইয়াকে নিয়ে যাও, তাছাড়া আমি যাব না। তুমি খারাপ কোনো কাজ না করলেই হয়। কিন্তু তোমাকেও যে যেতে হবে। আমি আবার কেন যাব? তো আমি একা থাকবো নাকি ওখানে? ঠিক আছে, যাব আমি। পরের দিন আবিরকে নিয়ে আকাশ অফিসে আসে। অফিসে এসে কাজ করতে থাকে। আবিরও পুরো কোম্পানি দেখতে থাকে। তবে আশ্চর্যের বিষয় হলো এই কোম্পানিতে আকাশ ছাড়া আর কোনো কর্মচারী নেই। এক কথায় পুরো কোম্পানির লোক শূন্য। এটা কি ধরনের কোম্পানি? তার আগে এটা বলুন, আপনি কে? স্যার, উনি আমার শালা হয়। তা এখানে কেন এসেছে? উনি এসেছে আমি কোন কোম্পানিতে কাজ করি তা দেখার জন্য। তা আপনার পরিচয়? আমি আবির চৌধুরী। নাম শুনেছি আমি। তা এখানে কেন এসেছেন? আমি এটা দেখতে এসেছি যে আপনার 2 জন মাত্র এই অফিসে, বাকিরা কোথায়? বাকিদের দিয়ে আপনার কি কাজ? একজন কর্মচারী দিয়ে আপনারা এই পুরো অফিস চালান কি করে? সেটা না হয় আমরা দুজন বুঝে নেব। আপনার কি কাজ সেটা আমাকে বলুন। আপনার এই ভাঙাচোরা কোম্পানি, তার উপর ওকে প্রতি মাসে আমেরিকা পাঠাচ্ছেন, ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি। দেখুন, এটা আমার কোম্পানি আর ও আমার কর্মচারী। আমি ওকে আমেরিকা পাঠাবো নাকি অন্য কোনো দেশে পাঠাবো সেটা আমার ইচ্ছে। আপনার এতে আপত্তি থাকবে কেন? তাই বলে কিভাবে কি করছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনাকে আমি তা তো কৈফিয়ত দিতে রাজি নই। আপনি এখন আসতে পারেন, আমাদের কাজ করতে হবে। আবির এবার কোনো কথা না বাড়িয়ে ওখান থেকে বের হয়ে আসে। এইদিকে রাশেদ তো আকাশের দিকে ইশারা করে। আকাশও ইশারায় কি যেন বলে, যা ওরা দুজনেই দুজনের ইশারা বুঝতে পেরে একটা হাসি দেয়। এদিকে আবির তো এখনও শান্ত হয়নি। ও এখনও অনেক রেগে আছে। কিছুক্ষণ পরে আবির ওর অফিসে আসে। তখন ওখানে রিয়াকেও দেখতে পায়। কি ব্যাপার, এত রেগে আছেন কেন? এমনিতে তেমন কিছু হয়নি। তা আপনার কাজ কত দূর হলো? কাজ তো হলো না, এখনো আরো কয়েকটা কোম্পানি দেখতে হবে। তাহলে তো ভালোই হবে। এরপর কি চলে যাবেন এখান থেকে? চলে তো যেতেই হবে। ও আচ্ছা, তাই বলুন।
এইদিকে রিয়া অনেক খোঁজাখুঁজির পরেও কোনোভাবেই খুঁজে পাচ্ছে না। অন্যদিকে আকাশ আর ইরা আমেরিকায় যাবে। অন্যদিকে রিয়ার বাবা ওকে কল দেয়। রিয়া আর কতদিন লাগবে? তাছাড়া এখন তো তোমাকে আসতে হবে এখানে। কি বলো আব্বু? এখনো তো খুঁজেই পাইনি। তোকে আর খুঁজতে হবে না, তুই আমেরিকা ফিরে আয়। কেন আব্বু, কিছু কি হয়েছে? 2 দিন পরে এমনিতেই আকাশ আমেরিকায় চলে আসবে। তুমি কি করে জানো আব্বু? এখানে একটা মিটিং আছে, আর ওই মিটিংয়ে তো আকাশকে আসতেই হবে। সেটা না হয় আসলাম, কিন্তু আমি বুঝতেছি না, আকাশের কোনো খোঁজ পাচ্ছি না। তুই ফিরে আয়, দেখবি এইভাবে একটা খোঁজ তো পাবই। আচ্ছা, আমার টিকিট করো তাহলে। ঠিক আছে। 2 দিন পরে রিয়াও রওনা দেয়, সাথে আকাশ ও ইরাও। তবে প্লেনের মধ্যে ওদের দেখা হয়ে যায়, যদিও আকাশ তা জানে না, কেননা আকাশ তখন সিটে ছিল। ইরা ওয়াশরুমে যাওয়ার সময় রিয়ার সাথে দেখা হয়। তোমরা ফিরে যাচ্ছ? ও কি কাজ পড়ে গেল সেজন্য যেতে হচ্ছে? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, কি কথা? তুমি আকাশের সম্পর্কে কি কি জানো? আমাদের তো অনেক বছরের সম্পর্ক। ওর পরিবারে কেউ নেই, ও একাই থাকে। এর বাইরে এর আগেও একটা কোম্পানিতে চাকরি করে, ওটাই বেতন কম ছিল বলে নতুন একটা কোম্পানিতে জয়েন্ট করে। এইসব কি তোমাকে আকাশ বলেছে? হুম, এইগুলোই তো বললো। আচ্ছা, তোমরা দেখা করতে কোথায়? মাসে দৈনিক দেখা করতে, নাকি মাসে কয়েকবার? মাসে 1-2 বার, যখন ও ছুটি পেত তখনই আমাকে বলতো, আমি দেখা করতাম। এর বাইরে বাকি সময়টা ভিডিও কলেই দেখতাম। আচ্ছা, এখানে তো কোনো কোম্পানিতে চাকরি করে, তা আমাকে বলো একটু। কোম্পানির নাম তো একে। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। কিন্তু আপনি এখানে কেন? এসেছি একটু কোম্পানির কাজে। ও আচ্ছা, তাই বলুন। আচ্ছা, আমার সাথে যে দেখা হয়েছে তা আকাশকে আবার বলো না। ও জানলে ক্ষতি কি? ক্ষতি নেই, তবে আকাশ ভাববে আবার অন্য কিছু, সেজন্য না বলাই ভালো হবে। ঠিক আছে, বললাম না, চলি আমি। ইরা যখন আকাশের পাশে এসে শুয়ে পড়ে তখন 20 মিনিট লাগলো তোমার? মেয়ে মানুষের একটু সময় লাগতেই পারে। আর একটু সময় হলে তো আমি তোমাকে খোঁজার জন্য বেরিয়ে পড়তাম। আমি কি বাচ্চা যে আমাকে খুঁজতে হবে? তুমি বাচ্চা না সেটা আমি জানি, কিন্তু আমাদের এই কেবিনটা তো ভুলে যেতে পারো, সেজন্য বলেছি। দেখলে তো ঠিকভাবে আসতে পেরেছি, এখন আর টেনশন করতে হবে না তোমাকে। এখন চলো গল্প করি কিছুক্ষণ। ওরা গল্প করতে থাকে। কয়েকটা ঘন্টা পরে ওরা চলে আসে বাসায়, তাও আকাশের বাসায়, যে বাসায় ইরাকে নিয়ে এসেছিল। ওরা বাসায় এসে রেস্ট নেয়। অন্যদিকে রিয়া এসে ওর বাবার সাথে কথা বলতে থাকে। বাবা, অনেক বড় কিছু জানতে পেরেছি। কি জানতে পেরেছিস? আকাশ কোন কোম্পানিতে চাকরি নেয় পরিচয় গোপন করে, আর ও ইরাকে ঠকাচ্ছে। কিভাবে কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আমি তোমাকে বুঝিয়ে বলতেছি, তুমি তাহলে শোনো সবটা। ঠিক আছে, বল আমাকে। রিয়া ওর বাবাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে ওনারও মাথায় সবটা ঢুকতে থাকে। সবটা শোনার পরে তাহলে কি এখানেই ওর পরিচয় ফাঁস করে দিবি? এখানে তো ইরা অনেক কিছু নিজের চোখেই দেখতে পারবে। আমি তো ওদের দেশে ফিরে তারপর পরিচয় ফাঁস করব। কিন্তু এতে তোর কি লাভ, সেটাই তো আমার মাথায় আসছে না। ও যখন নিজের পরিচয় গোপন রেখে ইরাকে বিয়ে করেছে, তখন এর ভিতরে কোনো একটা ঘাপলা অবশ্যই আছে। সেই জন্য কিছু একটা তো আমাদের করতেই হবে, যেন ইরা সবটা জানতে পারে। বুঝতে পেরেছি আমি তোর কথা। এখন তাহলে চলো, আমরা শুধু উপভোগ করি। ঠিক আছে। পরের দিন আকাশ তো রেডি হয়ে নেয় অফিসে মিটিংয়ে যাওয়ার জন্য। এদিকে তুমি একা একা যাবে নাকি? মিটিং আছে, ওখানে অনেক লোক থাকবে, ওদের ভিতরে তুমি থাকবে কিভাবে বলো? তো কি হয়েছে, আমি একা একা বাসায় থেকে কি করব? আমিও যাব তোমার সাথে। তুমি আসলে তো আমার সব কিছু ফাঁস হয়ে যাবে। কি ভাবছো এত তুমি? ভাবছি তো অনেক কিছুই। তুমি ওখানে যাওয়ার পর কিন্তু কোনোভাবেই কারোর সাথে কথা বলতে পারবে না।
ঠিক আছে, আমি একদম চুপ করেই থাকবো। হুম, মনে থাকে যেন। তাহলে তুমি রেডি হয়ে নাও। 30 মিনিট সময় দাও আমাকে। ঠিক আছে। 30 মিনিট পরে ওরা বেরিয়ে পড়ে। এদিকে বাকি সবাই অফিসে এসে উপস্থিত। অনেক বড় বড় লোকেরা এখানে এসেছে, তারা অপেক্ষা করতে থাকে আকাশের জন্য। অন্যদিকে কিছুক্ষণ পরে আকাশ এসে উপস্থিত হয় ওখানে। ওর সাথে ইরাকে দেখে অনেকের মনে অনেক প্রশ্ন জেগে ওঠে, কিন্তু তাও ভয়ে কেউ কিছু বলছে না। ইরাকে পাশে নিয়ে বসে এতগুলো লোকের মাঝে ইরার কেমন জানি লাগতে থাকে সেজন্য। আমার ভালো লাগছে না, এতগুলো লোক, তার উপর এত লাইটিং। তাহলে তুমি রুমে এসে রেস্ট নাও। আমি তো তোমাকে আগেই আনতে চাইনি। পরে যদি মানা করতাম তাহলে তুমি অন্য কিছু ভাবতে। আচ্ছা, আমি তাহলে ওই রুমে যাই। তোমার সাথে আমি কাউকে পাঠাই, তাহলে ও তোমার যা কিছু লাগবে না কেন এনে দিবে। ঠিক আছে, তাই করো। ইরার সাথে একজন মেয়েকে পাঠায়। ইরা আকাশের চেয়ারে হানা দিয়ে বসে আছে, অন্যদিকে মেয়েটির সাথে কথা বলতে থাকে। অন্যদিকে আকাশ মিটিংয়ে ব্যস্ত হয়ে পড়ে। অনেকটা সময়ের পরে ওনাদের মিটিং শেষ হয়। মিটিং শেষে রিয়াজ আকাশের কাছে আসে। তা তুমি আজকে ফিরে যাবে? কেন বলুন তো? তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলুন? আমার মেয়েকে তুমি। আপনার কি লজ্জা করে না বারবার একটা কথা বলতে? লজ্জা কেন করবে? আমার মেয়ের জীবনের প্রশ্ন জড়িয়ে আছে এখানে। আপনার মেয়ে যে কতটা খারাপ সেটা কি আপনি জানেন? তাহলে কোন আক্কেলে আমাকে বলার জন্য এসেছেন বলুন? আপনি ভালো করেই জানেন আমি বিবাহিত, তারপরও কিভাবে বলতে পারেন এই কথাগুলো? আরে মানুষ কি আর বিয়ে করে না নাকি? এরপর যদি আর একটা কথা বলেন তাহলে কিন্তু আপনার এমন হাল করব আমি যে সারা জীবন আপনাকে এর জন্য পস্তাতে হবে। এরপর থেকে যদি কখনো আমার সামনে আপনাকে দেখি তাহলে মোটেও ভালো হবে না, বলে দিলাম কথাটা আপনাকে। এদিকে রিয়াজ অনেক অপমান হয় আকাশের কথায়, যা হওয়াটা স্বাভাবিক। আসলে আকাশ আর রিয়া দুজনেই একসাথে ভার্সিটিতে পড়াশোনা করেছে। রিয়া আকাশের থেকে 3 সেমিস্টার জুনিয়র ছিল। তখন ওরা ভালো বন্ধুই ছিল, তবে আপনাদের এভাবে বলে ঠিক বুঝতে পারবেন না। আপনাদের আরেকটু ভেঙে বলতে হবে। তাহলে চলুন শেফাকে আকাশ, ইরা আর রিয়ার ব্যাপারে কিছু তথ্য জেনে আসি আমরা। তাহলে গল্পটা বুঝতে সুবিধে হবে আপনাদের, যা আপনাদের পরের পর্বে জানাচ্ছি। বর্তমানে আকাশ আর রিয়া ওরা দুজনেই আমেরিকার টপ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। ছোটবেলায় বলতে আকাশ যখন বয়স 22 বছর হয় তখন ওর বাবা মা দুজনেই মারা যায়। তবে ওই বয়সের ভেতরে পড়াশোনা পাশাপাশি ব্যবসায় ওর বাবার সাথে সময় দিত, যাকে বলে 1-এর ভেতরে 2। কয়েকদিন পরে আকাশ ভার্সিটিতে আসে। ওখানে আসার পরে রিয়ার সাথে আকাশের পরিচয় হয়। আমি রিয়া চৌধুরী, আর তুমি তো এখানকার টপ বিজনেসম্যান। বাকিটা আর বলতে দিল না, তার আগে রিয়াকে চুপ করিয়ে নেয়। চুপ করানো শেষ হলে, দেখো আমরা শুধু বন্ধু হতে পারি, এর বাইরে কিন্তু আর কিছুই না। ঠিক আছে। এদিকে রিয়ার সাথে বন্ধুত্ব হয়। এভাবে ওদের বন্ধুত্ব 1 বছর যায়। এরপরে বিজনেসের কাজে আকাশের বাবা দেশের বাহিরে যেতে চায়, কিন্তু ওনাকে যেতে না দিয়ে আকাশ নিজে আসে বাংলাদেশে। এখানে এসে একটা হোটেলে উঠে পড়ে। এখানে থাকার 2 দিন পরে আকাশ যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই ইরাকে দেখতে পায়। প্রথম দেখাতেই ইরাকে ভালোবেসে ফেলেছিল আকাশ। এক কথায় ওকে দেখেই চোখ ফেরাতে পারেনি, সেজন্য কয়েকটা ছবিও উঠিয়ে নেয় ইরার। কিছুক্ষণের মধ্যেই ইরা চোখের পলকে হারিয়ে যায়। এরপর, স্যার আপনি এভাবে একা একা ঘুরবেন না। আমি তো বাচ্চা নয় যে হারিয়ে যাব। সেটা আমি জানি, কিন্তু এখানকার রাস্তাঘাট তো চিনেন না, সেজন্য বললাম। আচ্ছা চলো হোটেলে যাই, আমি ফ্রেশ হবো। জি চলুন স্যার। আকাশ হোটেলে চলে আসে। অন্যদিকে 2 দিন পরেই আকাশের বাবা মা মারা যায় অ্যাক্সিডেন্ট করে। সে খবর পেয়ে আকাশ চলে আসে আমেরিকাতে। এরপর ওর বাবা মাকে কবরে দাপন করা হয়। তারপর থেকে আকাশ একদম চুপচাপ হয়ে যায়। ওদের ব্যবসায় তেমন কেউ দেখার লোক ছিল না, সেজন্য আকাশকে বাকিরা মিলে কথা বলে সাহস দিতে থাকে। এভাবে 3 মাস কেটে যায়। আকাশ ইরার কথা অনেকটা ভুলেই গেছে। একদিন আবার ও ক্যামেরা হাতে নেয়, তখন ছবিগুলো দেখতে পায়। ছবি দেখেই, এইটা তো সেই মেয়েটা, কিন্তু ওর খোঁজ খবর নিব কি করে? সবটা ভাবতে ভাবতে আকাশ প্রায় সময় বাংলাদেশে এসে ইরার খোঁজ নিতে থাকে। এখানে তাদের সাথে যারা কাজ করত তাদের ছবি দিয়ে দেয়, যেন তারা খুঁজে নিতে পারে। আবার চলে আসে নিজের দেশে। ওখানে আসার পরে,
আকাশ, জানি তোমার মনে কষ্ট অনেক, কিন্তু তোমাকে তো শক্ত হতে হবে। আমি ঠিক আছি। তা তোমার কি খবর তা বলো আমাকে। আমি ঠিক আছি। তোমার নামে যা কিছু শুনেছি সেগুলো কি আজও সত্য? কি শুনলে? তুমি ভালো করেই জানো কি দরকার ছিল এতগুলো ছেলের সাথে রিলেশন করার। আরে বিশ্বাস করো, ওরা শুধু আমার ফ্রেন্ড ছিল। শুধু ফ্রেন্ড ছিল বলে এরকম কাজ করেছো? বয়ফ্রেন্ড বা অন্য কিছু হলে তো আর কি কাজ যে করতে কে জানে। আমি যে তোমাকে ভালোবাসি আকাশ। তোমার কি মাথা ঠিক আছে? আমি তোমাকে শুধু একজন বন্ধু ভাবি, এর বেশি আর কোনো কিছুই ভাবি না আমি। আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি আকাশ, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এ বলে আকাশকে জড়িয়ে ধরে। আকাশ তখন রাগে দুটো থাপ্পড় দিয়ে দেয় রিয়াকে। এরপর থেকে আমার আশেপাশে যেন তোমাকে না দেখি। এ বলে আকাশ রিয়ার কাছ থেকে যে বিদায় নেয় আর ওর খোঁজও নেয়নি। অন্যদিকে ইরার সম্পর্কে তো সবই জানেন। সৎমায়ের অত্যাচারে বেচারি অবস্থাতেও শেষ হওয়া পর্যন্ত 1 মাস পরেই হঠাৎ আকাশের নাম্বারে বাংলাদেশ থেকে কল আসে। কল রিসিভ করে যা শুনে তা শুনেই আকাশ অনেক খুশি হয়। সেজন্য চলে আসে বাংলাদেশে। এসেই সে লোকটার কাছে আসে। কি কি জানতে পেরেছেন? আমি তো তেমন কিছু জানি না, তবে একজন জানে সবটা। কে জানে? তাকে নিয়ে আসো। রাশেদ, ভিতরে আসো। রাশেদ ভিতরে আসে। রাশেদ কিন্তু আকাশের বয়সেরই। রাশেদ এসে ইরার সম্পর্কে A to Z পর্যন্ত সবটা বলতে থাকে। কেননা রাশেদ একটা সময় আবিরের বন্ধু ছিল, সেজন্য ওদের পরিবারের সব খোঁজ খবর জানে। এর চেয়ে বড় কথা হলো রাশেদ ঈশাকে পছন্দ করত, কিন্তু আবিরের সাথে বন্ধুত্ব চলে যাওয়ার ভয়ে কোনো কিছুই আর বলা হয়নি। আকাশ সবটা শোনার পরে তোমাকে আমার একটা উপকার করতে হবে। বলুন স্যার। স্যার হয়ে না, বন্ধু হয়ে। আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি। আমি যেন ইরার সাথে কথা বলতে পারি, ওকে যেন আমার করে নিতে পারি, এই বিষয়ে তুমি আমাকে সাহায্য করবে? জি অবশ্যই করব। এরপর থেকে রাশেদের সাহায্য নিয়ে আকাশ ইরার সাথে যোগাযোগ করা শুরু করে। এভাবে 3 মাস কেটে যাওয়ার পরে ইরাও আকাশকে ভালোবাসতে শুরু করেছে। যখনই ওদের প্রেম শুরু হয় তখনই আকাশ ওর কাজে আমেরিকা চলে আসে। এরপর থেকে মোবাইলে ওদের কথা হতো। ইরা আগের মতো আকাশের সাথে দেখা করতে পারছে না, কেননা ওকে বাসাতে থেকে কাজ করতে হয় সেজন্য। এভাবে বছরের পর বছর যেতে থাকে। ওদেরও প্রেম চলতে থাকে। কয়েকটা দিন পরে রাশেদ যখন ঈশাকে প্রপোজ করে তখন ঈশা রিজেক্ট করে দেয়। তোর মতো ফকিন্নির সাথে আমি প্রেম করব না। আমি তোমাকে ভালোবাসি ঈশা। ঈশা কোনো কিছু না বলে চলে যায়। এরপর থেকে আবির আর রাশেদের সাথে যোগাযোগ করেনি। এরপরই আকাশ রাশেদকে এই দেশে একটা কোম্পানি খুলে দেয়, যা রাশেদ চালাতে থাকে। তাহলে আপনারা ওদের বাকি তথ্য তো জানলেন। এবার চলুন আমরা সামনে এগোই। বর্তমানে আকাশ মিটিং শেষ করে ইরার কাছে আসে। তুমি কি কয়েকটা দিন এখানে থাকতে চাও নাকি চলে যাবে দেশে? তোমার কি এখানকার কাজ সব শেষ? কালকে কাজ করে নিলে শেষ হয়ে যাবে, এরপর আর কাজ নেই আমার। তাহলে আমি আরও 3টা দিন থেকে তারপরে না হয় চলে যাব। ঠিক আছে। এইদিকে রিয়াজ রিয়ার কাছে এসে প্ল্যান বানাতে থাকে, কিভাবে কি করবে না করবে সবটা বোঝাতে থাকে। সবটা বোঝা হয়ে গেলে তাহলে বাবা, আমরা দুজনই তো ওদের আগে দেশে ফিরে সবটা গুছিয়ে নেই, কি বলো তোমরা? মন্দ হয় না। তাহলে আমরা কালকের মিটিং শেষ করি, পরের দিন রওনা দেব। ঠিক আছে। পরের দিন আকাশ আর বাকিরা মিটিং করতে থাকে। মিটিং শেষে রিয়াজ চলে আসে ওনার বাসায়। আসার আগে টিকিট করে নেয়। এদিকে ওনারা পরের দিন চলে আসে বাংলাদেশে। এদিকে আকাশ আর ইরাও আমেরিকার আছে রাতের বেলায়। তোমাকে একটা কথা বলবো, রাগ করবে না তো? রাগ কেন করব? আমার কথা শুনে রাগ করতেও তো পারো। আগে বলবে তো কি চাও বলতে। আমার কেন জানি এখানেই থেকে যেতে ইচ্ছে করছে। সত্যি বলছো তো? ইচ্ছে তো করছে, কিন্তু উপায় তো নেই। কেন জানি না এই বাসা ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছে না। তাহলে থেকে যাও এখানে। না থাক, আমরা আর 2 দিন থেকে তারপর চলে যাব। ঠিক আছে, তাই হবে। ইরা তো এখানে থাকতে থাকে। অন্যদিকে রিয়া আর রিয়াজ মিলে আবিরের পরিবারের সাথে কথা বলতে থাকে। কথা বলার পরে এবার আপনারা ভেবে দেখুন কি করবেন।
যদি তুমি যা বলেছো এতে রাজি থাকো তাহলে আমার কোনো আপত্তি নেই। আমারও কোনো আপত্তি নেই। তাছাড়া ও তো আমার সৎ মেয়ে। ওর কি হলো না হলো এইসব জেনে আমার তো কোনো কাজ নেই। ঠিক বলেছো, কিন্তু আপনি আকাশকে কেন বিয়ে করতে চান? সেটা আপনাদের জানতে হবে না। আপনারা যতটুকু জেনেছেন ততটুকু জানা থাকলেই হবে। ঠিক আছে, তাই হবে। কথাটা শুনে আকাশের এত রাগ হয় যে না চাইতো ওনাকে দুইটা থাপ্পড় দেয়। এতে রিয়া ঈশা তো অবাক হয়, সাথে ইরাও। এখনও রিয়া আকাশের আসল পরিচয় ওনাদের বলেনি, কেননা রিয়াও বুঝতে পেরেছে ওরা যে টাকার লোভী। সেজন্য আসল পরিচয় বললে ওরা কোনোভাবেই রিয়ার উদ্দেশ্য ওরা শপথ হতে দেবে না। এদিকে রিয়া আর ওর বাবা আবিরদের বাসায় থাকতে থাকে। দুদিন পরে আকাশ আর ইরা যখন বাসায় ফিরে তখন রিয়াকে দেখে অবাক হয়। এ কি, তুই এখানে কেন? কেন, আমি কি আসতে পারি না? এই বাড়িতে তোর কি কাজ? এই বাড়িতে আমার অনেক কাজ এখনো বাকি আছে, তা যা তোকে বললে তুই বুঝবি না। আকাশ, ও এখানে কেন? সেটা তো আমিও জানি না। তাহলে জানে কে? আমি জানি ওরা এখানে কেন এসেছে। কেন এসেছে বলো? ওর সাথে আকাশের বিয়ে দিব। তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে, কিন্তু তোর মাথা ঠিক নেই। এত বড় পরিবারের মেয়েও তোকে বিয়ে করে আকাশ কি পেয়েছে যে তোর কাছে পড়ে থাকবে? তার মানে রিয়া তোমাদের টাকার লোভ দেখালো আর তোমরা তা মেনে নিলে? না মানার কি আছে? তা আকাশ, তুমি রেডি হয়ে নাও, আমি তোমার সাথে রিয়ার বিয়ে দেব। ইরা সৎ মা বলে বেঁচে গেলেন, নয়তো আপনাকে আমি এই দুনিয়া থেকে বিদায় দিয়ে দিতাম। তোর সাহস তো কম না? তোর মতো ফকিন্নি আমার শরীরে হাত দিয়েছিস? তোকে তো আজকে আমি শেষ করেই দেব। আর যদি একটা ফালতু বকবক করেছিস তাহলে তোকে এখানেই মেরে রেখে দিব। রিয়া, ওনারা তো জানে না, কিন্তু তুই তো জানিস আমার সম্পর্কে। তাহলে তুই কিভাবে এরকম কথা বলতে পারলি? আমি যে তোমাকে ভালোবাসি আকাশ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না আকাশ। দেখো, আমি পারবো না। আর যদি তুমি আমার সাথে কোনো কথা বলেছো তো তাহলে অনেক খারাপ হয়ে যাবে, বলে দিলাম তোমাকে। ইরা, চলো রুমে যাই। দেখুন ভাইয়া, এরকমটা করা সম্ভব না। ওই, তুই কিন্তু এবার বেশি বকবক করছিস। তোকে আমি কিন্তু ছেড়ে দিব না, বলে দিলাম। আকাশ, তুমি ওদের সাথে পারবে না। ওরা তোমাকে ছেড়ে দিবে না। তোমরা কেউ আমার সম্পর্কে না জানলেও রিয়া আর ওর বাবা কিন্তু ঠিকই জানে। ও তাই নাকি? তা কে তোমার শুনি? আমি কে তা আপনি না হয় রিয়ার থেকে শুনে নেবেন। রিয়ার থেকে অনেক শুনবো। তাছাড়া তোমার মতো একটা লোককে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে আমার 1 ঘন্টা লাগবে। ও তাই নাকি? তাহলে তো ভালোই হয়। দেখি কত ক্ষমতা আপনার। তুই আমার ক্ষমতা দেখতে চাস? তোকে আমি 1 ঘন্টার মধ্যে মেরে ফেলবো। না ভাইয়া, এরকমটা করো না। তুই চুপ থাক। তোর হাজবেন্ড অনেক বার বেড়েছে, এভাবে তো ওকে একটা শিক্ষা দিতেই হবে। আজকে রিয়ার ওর সাথে বিয়ে আমি দিব। দেখো ভাইয়া, কাজটা কিন্তু ভালো হচ্ছে না। তুই ভালোরও এখনো কিছুই দেখলি না। তোকে আমি দেখাবো ভালোর কি আছে। এদিকে ইরা তো কোনো কিছুই আর বলছে না, কেননা ও অনেকটা ভয়ে আছে। এইদিকে আকাশ তেমন কিছু না বলে চুপ করে মোবাইলে কি যেন লিখতে থাকে। মোবাইলে লেখা হয়ে গেলে মোবাইল রেখে দেয়। এইদিকে পুরো পরিস্থিতি একটা থমথমে ভাব তখনই। ইরা, তুমি কোনো টেনশন করো না, আমি তো আছি। ভাইয়া তো তোমার সাথে রিয়ার বিয়ে দিয়ে দিবে। 3টা বছর নষ্ট করেছি তোমাকে পাওয়ার জন্য, সেখানে তোমার ভাইয়াকে আমি সরিয়ে দিব যদি আমার রাস্তায়ও আসে। আকাশের মুখে এমন কথাই বাকি সবাই অবাক হয়, কেননা আকাশ কি বলছে তা ওনারা নিজেরাও বুঝতে পারছে না কথাটা শুনে। তাই নাকি? তোর এতটা সাহস? 10 মিনিট অপেক্ষা কর, তাহলে বুঝতে পারবি। ঠিক আছে, দেখি কি করতে পারিস। ইরা, তুমি কোনো চিন্তা করো না, আমরা কালকেই আবার আমেরিকা ফিরে যাব। কালকে কেন? এই দেশে আর থাকবো না। তাছাড়া তুমি তো বলেছিলে এই দেশে তুমি থাকবে না। কিন্তু ওখানে এত খরচ। সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। ঠিক আছে। 10 মিনিট পরে কিছু লোক আসে ওখানে। ওনারা এসে আকাশকে দেখতে পায়। আরে স্যার, আপনি এখানে? কি ব্যাপার? আপনি ওনার স্যার কেন বলছেন?
ওনাকে স্যার বলবো না তো কি বলবো? কেউ? উনি আমেরিকার একজন টপ বিজনেসম্যান। এমন কথা শুনে পরিবারের বাকিরা তো অবাক হয়, সাথে ইরা আরও বেশি অবাক হয়। আপনারা ভুল করছেন, ওর তো একটা ছোট্টখাট্ট কোম্পানি কাজ করে। ভুল আপনার হচ্ছে, আর আপনি আমাদের ডেকেছেন ওনার বিরুদ্ধে যাওয়ার জন্য। ওনার সাথে লড়াই করার শক্তি যে আমাদের নেই। আমরা চলি এখন। প্লিজ স্যার, যাবেন না। আকাশ স্যার, প্লিজ আমাদের ক্ষমা করে দিন। আমরা যে না বুঝে এখানে চলে এসেছি, এরকমটা আর কখনো হবে না। প্লিজ স্যার, ক্ষমা করে দিন আমাদের। আপনারা এখন যেতে পারেন। ওরা চলে যাওয়ার পরে আকাশও বসে পড়ে। আবির তো বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। তা আবির আর রিয়া আর কেউ কি আছে? দেখো আকাশ, তুমি তো ক্ষমতার জোরে বেঁচে গেল, কিন্তু আমেরিকা, কিন্তু আমি তোমাকে ছাড়বো না। তোমরা দুজন আমেরিকা যেতে পারলে তো আমাকে ছাড়বে? মানে ঠিক বুঝলাম না। তোদের বাবা মায়ের জন্য আমি আমেরিকা যাওয়া পুরো বন্ধ করে দিব। তোমরা দুজন ভালো করেই জানো আমি কি কি করতে পারি। আকাশ, কি হচ্ছে এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ইরা, তুমি আর তোমার পরিবার আকাশকে যতটা সাধারণ ভাবতেছো, ও কিন্তু ততটা সাধারণ না। আকাশ আমেরিকার টপ বিজনেসম্যানের মধ্যে একজন। ইরা, তুমি যে অফিসে গিয়েছো, এটা আকাশের অফিস ছিল। যে বাসায় তুমি থেকেছো, ওটা আকাশের বাসা ছিল। এবং কি মিটিংয়ে তুমি যে ছিলে, সেখানে বড় বড় যত লোক ছিল, সবার বস ছিল আকাশ। রিয়ার মুখে এমন কথা শুনে বাকিরা তো চুপ হয়ে যায়, কারো মুখে কোনো কথা নেই। ইরা তো কি বলবে বুঝতেই পারছে না, তাও আকাশের কাছে এসে, আকাশ, তোমার কি আছে না আছে তা না জেনেই আমি তোমাকে বিয়ে করেছি। যখন বিয়ে করেছি তখন বাকি জীবনটাও তোমার সাথে কাটাবো। তুমি যেমন ভাবে রাখবে আমাকে। কিন্তু রিয়ার কথাগুলো কি সত্যি? রিয়া যা বলেছে সবই সত্যি। কিন্তু আমি যে আমার আগের সেই সিক্রেট জামাইটাকেই চাই। চিন্তা করো না, আমি আগেও যেমন ছিলাম আর এখনও তেমনই থাকবো, তোমার সিক্রেট জামাই হয়ে। গল্পের মধ্যে রিয়া আর আবির, ঈশা আর রাশেদ, ওদের চারজনের মিল করিনি, কেননা এদের মিল হবে না, সেজন্য আর মিল করিয়ে দিইনি। সেজন্য আপনারা এটা নিয়ে আর আফসোস করবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।